সিভিক রয়্যালিস্ট প্রেজেন্টস কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন। আমি অঞ্জনাইচ, চ্যানেলসের পর্দায় আমি হাজির হয়েছি। আজকে আমার সাথে আছেন একজন বিশিষ্ট অতিথি। অতিথির নাম টুটুল চৌধুরী। টুটুল ভাই, কেমন আছেন? খুব ভালো আছি। তো আমাদের এই অনুষ্ঠানটা কি আপনি দেখেন? হ্যাঁ, দেখি। মানে আপনার কেমন লাগে? খুব মজা লাগে। মানে কীরকম মজাটা কীরকম লাগে? এই মানুষকে অপদস্থ করে ফেলা। আমি কি অবদস্থ করি? শাহরিয়ার নাজিম জয়ের মতো আমি তো আমার প্রোগ্রামটা সেরকম না। জয় আমার বন্ধু, কিন্তু আমার মনে হয় যে জয়ের মতো আমি কাউকে অপদস্থ করি না। সাধারণত প্রিয় প্রশ্ন বেশি করি। হ্যাঁ, তা ঠিক আছে। তারপর মানুষকে চমকে দেয়া, মানুষকে এই যেমন হঠাৎ। আজকে শুরু করলাম একটা চমক দিই, হ্যাঁ, যে যে শুরু করে ফেললাম এরকম ভাবি। তো আপনাকে যেটা আপনাকে আপনি বলবো না তুমি বলবো ঠিক করতে পারছি না, মিলাই একদম টিলাই বলবো আর কি। যেটা মন চায় তুই, তুমি, আপনি। তো যেটা তোমাকে বলার জন্য প্রথমেই আমি রেডি করেছিলাম সেটা ভুলে গেছি। হ্যাঁ, ভুলে যাও। মেমোরি থেকে লস হয়ে গেছে। কিন্তু যে প্রশ্নটা এখন করব সেটা হচ্ছে যে তুমি একজন নাম করা ব্যাংকার, বাংলাদেশ ব্যাংকে চাকরি করা একজন মানুষ, আবার অভিনেতা, আবার একজন উদ্যোক্তা, শিক্ষা উদ্যোক্তা। শিক্ষা উদ্যোক্তা। আর কি কি পরিচয় দেওয়া যায়? অলসো লেখক, মাঝে 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 লেখক। তো এই যে চারটা গুণ, এই চারটা গুণের মধ্যে কোন গুণটা সবচাইতে ভালো বলে মনে হয়, বা সবচাইতে মনে হয় যে এটাই সেরা আমার? আমি তোমার গায়ক পরিচয় দিলাম না, আমার গানের গলা খুব খারাপ। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। তো আমার সবচেয়ে আমি যে কাজটা করে সবচেয়ে মজা পাই সেটা হচ্ছে আমি পড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি এই জন্য শিক্ষা উদ্যোক্তা হয়েছি। আমি মানুষকে বোঝাতে চাই, পড়াতে চাই, নতুন দর্শন, নতুন চিন্তা আমি প্রচার করতে চাই, এবং সেটা বলার মধ্য দিয়ে আমার যে আমার আদর্শ বা আমার যে চিন্তা চেতনাগুলো, ওগুলোকে আমি স্প্রেড করতে চাই। মানে সেটা কি স্কুলের, মানে আমি তোমার স্কুলের সম্পর্কে একটু জানতে চাই। সহজপাঠ স্কুল, এটা কি ছোট মানে একদম প্লে গ্রুপ থেকে ক্লাস 10 পর্যন্ত এরকম কিছু? এটা একটা স্কুল, গতানুগতিক স্কুল, একদম প্রি প্লে থেকে এসএসসি পর্যন্ত। কিন্তু আমি এই স্কুলটাকে আমি একটা শিক্ষার আধুনিক কেন্দ্র হিসাবে উল্লেখ করতে চাই। হ্যাঁ, যেখানে আমি আমার আদর্শ, আমার প্রয়োজনীয় শিক্ষা আমি এখানে প্রচার করতে পারবো, যেটা রাষ্ট্রীয়ভাবে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানে সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ, যে কারণে রবীন্দ্রনাথ করেছিলেন শান্তিনিকেতন। ব্রিটিশ সরকার ওইরকম ফরম্যাটের কি কোনো কিছু করা হয়েছে? না, রবীন্দ্রনাথের সময় ওইটাই ফরম্যাট ছিল একরকম, কিন্তু এই স্বাতন্ত্র দৃষ্টিকোণ থেকে একরকম, কিন্তু এই যুগের জন্য সহজপাঠ। আমি এটা মানলাম বা জানলাম, সবকিছু ঠিক আছে, কিন্তু একটা প্রশ্ন, যে এই যে দর্শন প্রচার করা এই মুহূর্তে, এই অশান্ত সময়ে এই দর্শন প্রচার করতে কি কোনো বাধার সম্মুখীন হতে হয়? পৃথিবী সবসময় দর্শন প্রচারের ক্ষেত্রে বাধা সম্মুখীন হয়, কারণ মানুষ জন্মগতভাবে অর্থোডক্স, যেটা সে বিশ্বাস করে সেটা সে আঁকড়ে ধরে। এটা একটা তুমি তো সায়েন্সের স্টুডেন্ট, স্থিতি জড়তা, যেটা স্থিতি জড়তা, স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, চলমান বস্তু চিরকাল চলতে চায়। ওই যেটা করতেছে ওটাই করতে মন চায় তার। হ্যাঁ, তো মানুষ তো তার ওই জায়গায় আঁকড়ে ধরে রাখতে চায়। তো যখন নতুন দর্শন, নতুন কথা মানুষের মগজে আসে, মানুষ হঠাৎ করে চমক লাগলে গ্রহণ করে, পরক্ষণে সে আবার তার নিজের জায়গায় ফিরে যেতে চায়। তখন তার ভিতরে প্রতিনিয়ত নতুন দর্শন, নতুন কথা, নতুন কিছু বারবার তাকে জানাতে হয়। তখন সে আস্তে আস্তে নতুনের প্রতি অভ্যস্ত হয়ে ওঠে। তোমার স্কুলটা আছে একটুখানি, আমি যদি বলি যে ঢাকার একটুখানি উপকণ্ঠে বলা যায়, যে শহরতলি, এবং ওখানে আমি দেখেছি যে ওখানে মানুষজনের জীবনযাত্রা একটু সহজাত, ঢাকায় যেরকম অতি ব্যস্ততা, ওই জায়গাটা একটু তার চেয়ে একটু ডিফারেন্ট বলে আমার। শহরতলি বলতে যা বোঝাই, জনসংখ্যা একটু বেশি, কারণ এখান থেকে শহরে যাওয়া যায় বেশি, আবার একটু গ্রামীণ পরিবেশ আছে, আবার একটু মফস্বলীপনা আছে, একটু খরচের দিক থেকে মানুষ একটু কম খরচ আয়ের লোকজন থাকে ওখানে বেশিরভাগ, একটু নিম্ন আয়ের। হ্যাঁ, এক রাজনৈতিক নেতা দুষ্টুমি করে বলেছিল এই এলাকাটা হচ্ছে কেরানি বস্তি, যাত্রাবাড়ি থেকে সানারপাড় পর্যন্ত। আমার শুনে ভালো লেগেছে, কারণ যেখানে এইরকম নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো গড়ে ওঠে, সেখান থেকে কিন্তু মেধার তৈরি হয়। মেধা কিন্তু সৃষ্টি হয় নিম্ন মধ্যবিত্ত থেকে। উচ্চবিত্ত থেকে খুব একটা মেধা হয় না, কিন্তু না, উচ্চবিত্ত এবং খুব নিম্নবিত্ত দুইটা জায়গা থেকে আমার মনে হয় যে মেধাটা কম দেখা যায়। ওই নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত, এই দুইটা শ্রেণী আসলে সবসময় সার্ভ করে যায়, লিড করে যায়। না, আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে
যেহেতু একটু পশ্চাৎপদ, তো ওইখানকার মানুষকে নতুন কোনো কিছু শেখানো এটা কি একটু কঠিন না? ওটাই তো মজা, আশ্চর্য। তো মাইর খাওয়ার চান্স থাকে না? ওটাই তো আনন্দ। মাইর দিছে কখনো? হ্যাঁ, খেয়েছি, ওটাই তো আনন্দ। মানে সিরিয়াসলি এই ঘটনা শুনতে চাই আমরা শুধু। এই যে আমি যেমন স্কুলে বাচ্চাদের শেখাই যে তোমার সাথে একটা বাচ্চা ভালো ব্যবহার করলো, তুমি কি করবা? ভালো ব্যবহার করবো। আমি বললাম এটা কি তোমার গুণ? বলে হ্যাঁ গুণ। আমি বললাম এটা কোনো গুণই না। একটা মানুষ তোমার সাথে ভালো ব্যবহার করবে, তুমি ভালো ব্যবহার করবা, এটা একটা সহজাত ব্যাপার, এটা নতুন কিছু না। কিন্তু একটা মানুষ তোমার সাথে খারাপ ব্যবহার করবে, তুমি সেখানে ভালো ব্যবহার করবা, এটাই তোমার যোগ্যতা। তো আমি এখন আমার যে আদর্শ বা আমি যেভাবে স্কুলটা পরিচালনা করতে চাই, আমার বন্ধুনীরা বলে তুমি ধানমন্ডিতে করতা, তুমি উত্তরায় করতা, তাহলে তো ইজি হতো না। আমি বললাম সেটার মধ্যে তো আনন্দ থাকতো না। আনন্দ হচ্ছে যেখানে আমি বাধাপ্রাপ্ত হব, যেখানে দরকার সেখানেই তো আমি করবো। না, আমি বাধার একটা গল্প শুনতে চাই যে কিরকম বাধা দেয় আর কি দিত বা আশেপাশে এরকম অনেক হয়েছে। একটা গল্প শুনতে হ্যাঁ, যেমন আমার সকালবেলা স্কুলে শুরু হয়, আমাদের একেবারে আদিকালের স্টাইলে আমরা করি, অ্যাসেম্বলিটা করি। হ্যাঁ, ধর কোরআন তেলাওয়াত করলাম, এরপরে একটা শপথ করলাম, এরপরে জাতীয় সঙ্গীত করলাম, জাতীয় সঙ্গীতের পরে আবার সিজন ভিত্তিক আর একটা গান করলাম, বর্ষার সময় বর্ষার গান, ফেব্রুয়ারির সময় ফেব্রুয়ারির গান, মার্চের সময় মার্চের গান। হ্যাঁ, এরপরে আমরা কিছু মোটিভেশনাল কথাবার্তা বলি, একটু এক্সারসাইজ করাই, একটা আবৃত্তি করাই। হ্যাঁ, তো এটার জন্য আশেপাশের মানুষ খুব খেপে গেল যে প্রতিদিন গান গান গান, এবং কেউ কেউ বলে ফেলল প্রতিদিনই রবীন্দ্রনাথের গান ভাল লাগে না। হ্যাঁ, জাতীয় সঙ্গীত। তো এইরকম বিপদেও পড়েছি। একদিন আমাকে ফোন করে বলে, এই সহজপাঠ স্কুলে আপনারা করেন, আপনারা তো করেন, মানে ধর্মবিরোধী কর্মকাণ্ড করেন। আমি বললাম হ্যাঁ কিছুটা তো করি। কেন করেন? আমি বললাম না, যেমন আমাদের স্কুলে ছবি আঁকা শেখাই, তো ছবি আঁকা তো ধর্মটা অনেক সময় সাপোর্ট করে না। আমাদের স্কুলে গান শেখাই, এই গানটাও তো বোধহয় ধর্ম সাপোর্ট করে না। এরকম অনেক কিছু আমরা করে ফেলি যেটা হয়তো আপনাদের দৃষ্টিকোণ থেকে মানে একটু ধর্মবিরোধী হয়ে যাচ্ছে, কিন্তু আসলে তো ধর্মবিরোধী না। ধর্ম তো হচ্ছে সব কিছু নিয়েই, কিন্তু তাদের অজ্ঞতা থেকে আমাদের উপরে এই হামলাটা করে, প্রায়ই করে, যে এত শিল্পচর্চা করে, এত সঙ্গীত কেন, আয়োজন কেন, গান বাজনা কেন, বাচ্চারা তো এসে খালি লেখাপড়া করবে, আপনারা টাকা দিয়ে পড়ালেখা করাবেন আর বেশি বেশি নাম্বার দিবেন। এইরকম একটা বিপদে পড়েছিলাম। আরেকটা বিপদে পড়েছিলাম, আমি প্রথমে ঘোষণা দিয়েছিলাম যে আমাদের স্কুলে বাচ্চারা শুধু বোর্ডের বই পড়বে, বাইরের বই পড়বে না। কারণ কিন্ডারগার্টেন স্কুল মানে হচ্ছে অনেক বই থাকবে, কারণ বইয়ের একটা ব্যবসা আছে। হ্যাঁ, এবং ওই বই পড়াতে গেলে আবার টিচার নিয়োগ করতে হয়, তো দুইটা ব্যবসা হয়, টিচিং ব্যবসা হয়, কোচিং ব্যবসা হয়, আবার বইয়ের ব্যবসা হয়। আমরা বললাম না, আমরা বইও দেবো না বেশি, আর আমরা কোচিংও করাবো না, শুধুমাত্র সরকারি বইটা পড়াবো। এই নিয়ে তো হাসাহাসি, সরকারি বইতে আছে কি? এই বইতে কিছু আছে, এটা কী দেখেন তো, পুরো বইতে কিচ্ছু নাই। এই সরকারি বই পড়াবেন, একটা মানে ফালতু একটা বই, এটা কিন্তু একটা অ্যাজ হোড সবাই কথাটা বলে। তখন আমি বললাম যে একটা 7 বছরের একটা বাচ্চা 1-এ পড়বে, এবং তার মেধা এবং মননের উপর নির্ভর করে, এবং অনেক বিজ্ঞ লোকদের নিয়োগ দিয়ে অনেক টাকা পয়সা খরচ করে তারপরে বইয়ের সিলেবাসটা নির্ধারণ করা হয়েছে। আর আপনারা যারা লেখাপড়া ব্যর্থ হয়ে কিন্ডারগার্টেন স্কুল করেছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন না 7 বছরের বাচ্চাকে এতগুলো বই পড়াতে হবে। তো আমি কার কথা শুনবো? তো এতে তো মানে এ থেকে মানুষজন রেগে যায়, খেপে যায়, রেগে যায়, ক্ষুব্ধ হয়, বা তারা দেখা যায় যে এটা অ্যাটাক করার মতো মনোভাব দেখায় অনেক, এবং এটা আমার ভালো লাগে। কারণ ওই যে বললাম, মানে প্রতিকূল অবস্থায় কাজ করার মধ্যে মজাই তো আলাদা। না সেটা ঠিক আছে, এটা মজা আলাদা, কিন্তু মানে বিষয়টা এমন দাঁড়ায় না যে এক পর্যায়ে তো বিরক্তও লাগার কথা যে মানুষজন একটা ভালো কাজ করছি, সেখানে যদি মানুষজন এরকমভাবে ইনসাল্ট করে, নিশ্চয়ই ইনসাল্ট ভালোভাবে তো বলে না, অনেক ভালো ভালো ইনসাল্ট করে, আক্রমণাত্মক ইনসাল্টও অনেকে করে। হ্যাঁ, বাজেভাবে অনেক সময় লেখালেখি করে, ফেসবুক তো আছেই লেখার জন্য। কিন্তু আমি এটা আগেই কবুল করে নিয়েছি যে করুক, যে যার মতো করে করুক, এটা হবে। এর মধ্য থেকে কিছু কিছু পদ্মফুল ফুটে উঠবে, এর মধ্যে থেকে কিছু মানুষ বেরিয়ে আসবে। না স্কুলের তো নিশ্চয়ই, স্কুলের তো স্টুডেন্ট দিন দিন বাড়ছে, তাহলে বাড়ছে কেন যদি ভালোই না পড়াশোনা? এটাই কথা, আমার তো কথা সেটাই। হ্যাঁ, বাড়ছে এবং ভালোভাবে বাড়ছে। গত বছর আমাদের যেমন 40 জন বাচ্চা চলে গেল, তারা বললো বড় স্কুলে পড়াবো, আর আসলো প্রায় 200 বাচ্চা নতুন। তাহলে এটা তো পজিটিভ, হ্যাঁ, যা মানুষ তো ভালোটা বোঝে। আমি একটা গান দেখলাম একবার, একটা যে তো তুমি তোমার স্কুলের বাচ্চাদের নিয়ে সামনে পানি জমেছে, বৃষ্টির উৎসব করতেছে, সবাই বৃষ্টিতে ভিজতেছে। ভিজতেছে। তো এটা তো অনেকেই আসলে এটাকে
মানে করবে, এটাকে ক্রিটিসাইজ করবে। ক্রিটিসাইজ করবে। এবং ওই সময় আবার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছিল যে বাচ্চারা বৃষ্টি হয়েছে, বাচ্চারা বৃষ্টি ভেজার জন্য উঠোনে আসতে চাচ্ছে, আর ওরা 2-4 জন সিকিউরিটি রেখে দিয়েছে, নামলেই পিটায় দৌড়া, আর বাচ্চারা দৌড়িয়ে আবার ঘরে চলে যায়। আর আমাদেরটা ছিল আমরা কোটটাই পরেই, শার্ট পরেই আমরা বৃষ্টি আসতেছে, আমরা মাঠে নেমে গিয়েছি, ওদের সাথে ভিজেছি, মজা করেছি, ওরা পানি মানে উড়িয়েছে একেবারে ওয়াটার ক্যাম্পের মতো। তো এটা তাদের স্মৃতি। আমরা বলি যে সহজপাঠ স্কুল বাচ্চাদেরকে রঙিন স্মৃতি দেয়, আমরা স্মৃতি বিতরণ করি, এগুলো যাতে সারা জীবন মনে রাখে। না, এটা নিঃসন্দেহে খুব ভালো উদ্যোগ। এই জন্য যে আমি বললাম প্রথম শুরুতেই যে প্রিয়, বা শুরুতে না, আমি ইসে বলেছিলাম শুরুর আগে অফ স্ক্রিনে বলেছিলাম যে অপ্রিয় প্রশ্ন করব কি, প্রিয় জিনিস আমাদের চারিপাশে এত এত প্রিয় প্রিয় সব কিছু ফুটে থাকে। সেই আমি একটা গোলাপ বাগানের নিচে একটা সাপ ঘুমিয়ে আছে, আমি গোলাপ বাগান কিতে দেখছি, সাপও কিন্তু সুন্দর, সাপের দিক থেকে সাপ সুন্দর, অবশ্যই সুন্দর। আমি সাপকে যদি অ্যাটাক না করি, সাপ কিন্তু আমাকে অ্যাটাক করবে না, করবেই না। তাহলে সেক্ষেত্রে আমি অ্যাটলিস্ট মানুষের যে ভালো সাপ, মানুষের চেয়ে ভালো সাপ, এটার বলার কারণ কি? কারণ মানুষ তো সব ধ্বংস করে ফেলছে, মানুষ তো যা ইচ্ছে তা করছে, নিজের প্রয়োজনে সব কিছু হালাল করে নিচ্ছে। তো সাপ তো তাই করছে, সাপ সারা জীবন আদিকাল থেকে সাপ একটা ব্যাঙ খাইতো, ওইটাই খাচ্ছে। আর আমরা কত জিনিস খাবার পরিমাণ বাড়াচ্ছি, আমার বাসস্থান বাড়াচ্ছি, নিজেদের কমফোর্টের জন্য সব শেষ করে দিচ্ছি না? না, এটা 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 খুব ভালো কথা। সুন্দরের সাথে আমরা সবাই থাকি। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। তো এই যে বিউটি পালকে কি মনে হয়? বিউটি পাল একজন শিক্ষিকা, সে কিন্তু চোখে আঙুল দিয়ে পুরো একটা সমাজকে দেখিয়ে দিল যে আমরা কি করতে চাই, কি করতে পারি, কি করতে পারি না। এই সম্পর্কে একটু জানতে চাই। বিউটিফুল হচ্ছে সেই সুকান্ত ভট্টাচার্যের কবিতার দেশলার কাঠির মতো। আমরা এই ভূখণ্ডের কতিপয় মানুষ খুব কষ্টে আছে, দুঃখে আছে, বাকরুদ্ধ অবস্থায় আছে। এরকম অবস্থায় একটা দেশলার কাঠি হচ্ছে বিউটিপাল। সে যখন একটু হাঁটলো, একটু শ্রাবণের মেঘগুলোর সাথে, গানের সাথে একটু কোরিওগ্রাফি করলো, অন্য কিছু করেনি, সে হেঁটেছে শুধু। এবং সেটা যখন হলো, মানে প্রচার হলো, তখন একটা শ্রেণীর আর সহ্য করতে পারলো না। কোন শ্রেণীটা? যে শ্রেণীটা প্রকৃতিকে রুদ্ধ করে রাখে, যে শ্রেণীটা প্রকৃতি বিরুদ্ধ, মানে প্রকৃতিতে যা দরকার সেটার বিরুদ্ধ। প্রকৃতির বিরুদ্ধটা কি? প্রকৃতি হচ্ছে একটা ছেলে একটা মেয়ে প্রেম করবে, আমি যদি এটা বিরোধিতা করি, এটা আমার কাছে প্রকৃতির বিরুদ্ধ। এই যে একটা সুন্দর স্মার্ট একটা মেয়ে, সে একটা গান গাইবে, গানের সাথে সে হাঁটবে, এই ছবিটা সে তার প্রিয় জায়গায় বা তার নিজস্ব জায়গায় সে আপলোড করবে, এটা প্রকৃতির ঘটনা। এর বিরুদ্ধে চলে গেলে একটা শ্রেণী, না মেয়েরা এটা করতে পারবে না। এই যে প্রকৃতির বিরুদ্ধ, এর বিরুদ্ধটা, এবং তাকে গালাগালি, গালাগালি অবিরাম ভাষায়, হ্যাঁ, এবং তাকে অনেক অশ্লীল শব্দ দিয়ে তাকে ভূষিত করেছে, হ্যাঁ। তো এটা একটা অদ্ভুত ব্যাপার যে এইরকম অবস্থা, যে স্ফুলিঙ্গ আমি কেন বললাম, ম্যাচের কাঠিটা কেন বললাম, সাথে সাথে এই নির্যাতনের বিরুদ্ধে যারা ছিল একটা জনগোষ্ঠী, তারা সুযোগ পেয়ে গেল, কি আমিও কিছু করবো। সবাই মিলে আপলোড, এবং এই প্রতিবাদটা হলো একটা শৈল্পিক প্রতিবাদ, কিছু বলেনি কিন্তু, ম্যাসিভ আকারে শৈল্পিক এবং এই প্রতিবাদে আমি দেখেছি মাদ্রাসার টিচাররাও করেছে, হিজাব পরা মেয়েগুলোও করেছে, ছেলেরাও করেছে। তার মানে কি? মানে সবার ভিতরে না সত্য সুন্দরটা আছে, কিন্তু নানান কারণে এটা প্রকাশিত হওয়ার সাহস পায় না। কেউ সাহস দিয়ে দেয়। ওই দেশলার কাঠিটি হচ্ছে বিউটিফুল। এটা বলো, আজহারুল নামে একটা ছেলেকে দেখলাম, সে এটা খুব, তার কথাও আমার খুব ভালো লাগছে, যে তাকে জিজ্ঞেস করছে, এই তুমি কি হিন্দু? আমি মানুষ, সবার একটা ছেলে, আমি মনে হয় ছেলেটা স্কুলের গণ্ডি পার হয়নি, হয়তো আমার যেটা মনে হচ্ছে 8-9-এ পড়তে পারে সর্বোচ্চ, আমি জানি না ছেলেটার সম্পর্কে, কিন্তু তার এই মানে বলিষ্ঠ উচ্চারণ আমাকে মুগ্ধতা ছাড়িয়ে গেছে আমার কাছে মনে হয়েছে যে। এবং আমি মনে করি এ সময়ের সে আর একটা বড় স্ফুলিঙ্গ, এবার সে আর দেশলার কাঠিতে পৌঁছানি, সে মশাল হয়ে গেছে। কারণ আমরা বলতে পারি না যে আমি ধর্মনিরপেক্ষ, আর ধর্মনিরপেক্ষ মানে ধর্মহীন না। আমার কাছে সকল ধর্মের গুরুত্ব সমান, আমি সেই লেভেলে ধর্মনিরপেক্ষ। এখন আমাকে যদি বলে কেন সমান হবে, কেন আপনারটা প্রধান বাকিগুলো অপ্রধান, তো এইরকম একটা ভ্রান্তির মধ্যে আছে না। এই ভ্রান্তিটা তো সবাই গ্রহণ করে ফেলেছে, অধিক সংখ্যক গ্রহণ করে ফেলেছে, এবং অধিক সংখ্যক না, যারা গ্রহণ করেছে তারা খুব সরব, আর যে শ্রেণীটা সরব তাদের সংখ্যা বেশি মনে হয়,
হ্যাঁ, তো এই জন্য এই সময় যখন ছেলেটা বলল যে এই লোকটা যদি অভাবে পড়ে না খেয়ে এখানে অন্ন বস্ত্রর জন্য এখানে থাকতো, আমরা থাকার জায়গা করে দিতাম। সে কিন্তু অন্ন বস্ত্র সংস্থানের জন্য আসে নাই, সে এখানে ধর্মটাকে নিয়ে এসেছে। এখানে হচ্ছে সঠতা। সে কিন্তু মসজিদের বিরুদ্ধে একদম করেনি। না না না, কত আধুনিক ছেলে, সে মসজিদের বিরোধিতা করেনি। সে বলেছে যে এটা সে একটা ভণ্ডামি করছে, ধর্মটাকে ইউজ করছে, মসজিদ নামে দিয়ে সে এখানে বাসস্থান করছে, সে অন্যান্য অন্বেষণ করছে। এখানে এই ব্যাপারে একটা মজার কথা আমি বলি। তখন বলতেছিল, হুজুরটা বলতেছিল, তো জানিস এখানে কেন এখানে মসজিদ হবে? এটা হওয়ার কারণ হচ্ছে এই মানে পবিত্র কাবা শরীফ যখন নির্মাণ হলো, নির্মাণের পরে শেষে কিছু পাথর বেঁচেছিল। আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাজটা করেছিলেন, তখন ওই পাথরগুলো আল্লাহর নির্দেশে পুরা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল। সেই ছড়িয়ে দেওয়ার পর যেখানে যেখানে টুকরাগুলো পড়েছে সেখানে মসজিদ হবে, টুডে টুমোরে হবে। আমি এই কথাটাকে অ্যাজ এ মুসলিম আমি এটাকে মেনে নিলাম যে এটা যদি সত্যি সেই কাবা শরীফের পাথর যদি কোথাও পড়ে এবং সেখানে আজ না হোক, কাল হোক, পরশু হোক, কোনো না কোনো দিন, কিয়ামতের আগের দিন হলো এখানে আল্লাহর নির্দেশে একটা মসজিদ হবে, ডান, মেনে নিলাম। এরপর ছেলেটা যে কত জ্ঞানী আমি অবাক হয়ে গেলাম। বলতেছে এটা আগে রমনা পার্ক ছিল, তারপর সোহরাওয়ার্দী উদ্যান হয়েছে বলতেছে। তার মানে এটা কি সে হিস্ট্রিটা জানে? এটার নাম রমনা হবে কেন? দুইটা কনসেপ্ট আছে। একটা হচ্ছে রমন মানে আনন্দ বিনোদন, রমন যেটা রমন, এখানে মানুষ আনন্দ বিনোদন করতে আসবে, মিলন করতে আসবে, এই জন্য এটা পার্কের নাম হচ্ছে রমনা পার্ক। এটা হচ্ছে একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট হচ্ছে ওখানে কালী মন্দির আছে, আরেকটা নাম আছে রমা। হ্যাঁ, ওই রমা থেকে রমনা আসছে। হ্যাঁ, এখন দুইটা কনসেপ্ট, একটা রমা থেকে কালী মন্দিরের কনসেপ্ট থেকেও আসতে পারে, আর একটা রমন থেকেও আসতে পারে। আর এখন তৃতীয় কনসেপ্টটা পেলাম যে কাবা শরীফের পাথর এখানে এসে পড়ছে। হ্যাঁ, এখন তিনটা কনসেপ্টের মধ্যে কোনটা আসল, কোন যদি মসজিদ হয়েই যায় তাহলে আমি 3 নম্বর কনসেপ্ট হয়তো মানবো, আর মসজিদ যদি না থাকে তাহলে ভাবতে হবে এটা রমন কিংবা রমা থেকেই এই রমনা পার্কের। যাক, আমরা একটা প্রসঙ্গে অনেকক্ষণ থাকলাম, আমরা একটু প্রসঙ্গটা চেঞ্জ করে আমরা আমাদের জায়গাটায় চলে যাই, আমাদের যে জায়গাটায়। তুমি কি কখনো মানে তোমার অভিনয় জীবনের শুরুটা কিভাবে হয়েছিল, মানে মঞ্চনাটক থেকে না কিভাবে? আমার অভিনয় জীবনে অভিনেতা হওয়ার আমার কখনো ইচ্ছেই ছিল না। আমি ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতাম আমি রাজনীতি করব, বামপন্থী রাজনীতি। ছোটোবেলায় সেই মাও সেতুং, লেনিন, হ্যাঁ, এরা আমার মগজের মধ্যে কাজ ছিল। হ্যাঁ ছিল, কারণ আমার বড় ভাই আমাকে এই মন্ত্রগুলা দিয়েছে। মাসুদ ভাই, সুকান্ত ভট্টাচার্যের কবিতা আমরা পড়তাম, মুখে মৃদু হাসি, অহিংস বুদ্ধের ভূমিকা চাই না, ডাক আসে যুদ্ধের, এগুলো পড়ে পড়ে বড় হয়েছি। বা হিমালয় থেকে সুন্দরবন, এগুলা। তো তখন আমি একটা থিয়েটারে জয়েন করলাম। সেই থিয়েটারটা আসলে উপলক্ষ্য ছিল থিয়েটার করা, কিন্তু লক্ষ্য ছিল রাজনীতি করা, বামপন্থী। কি থিয়েটার এটা? এটার নাম হচ্ছে গণছায়া। এটা ভাস্কর রাশা ভাই এটার স্রষ্টা ছিলেন। কোথায় ছিল এটা? এটা ছিল ওয়াইজ গার্ড, পুরান ঢাকায়। আচ্ছা, তো এটাতে আমি জয়েন করলাম। এখানে আমরা পথনাটক করতাম। রাশা তো কিছুদিন আগে লাঞ্ছিত হলো। হ্যাঁ, ওটা তো 5ই আগস্টের পরের ঘটনা, যাক ওটা মনে করলে খারাপ লাগে, এটা মনে না করি। তো এখন ওইখান থেকে আমরা থিয়েটার করতাম, পথে পথে থিয়েটার করতাম, এবং এই প্রগতিশীল নাটকগুলো করতাম। হ্যাঁ, যেখানে বামপন্থী প্রচার হতো, কমিউনিজমের প্রচার হতো। করতে করতে অভিনয়ের প্রতি একটু ভালো লাগাও তৈরি হয়ে গেল। হ্যাঁ, তৈরি হয়ে গেল। এরপরে মানে অধিকতর অভিনয় শেখার জন্য। কত সালে এটা? এটা হচ্ছে 90s-এ, 98-96 সালে। হ্যাঁ, ওই সবে। তখন এরপরে আস্তে আস্তে মনে হলো যে করি, এই অভিনয় তো আর একটু শিখি, পথে পথে অভিনয় করি, না শিখেই করি, চিৎকার করে গণসঙ্গীত গাই, গলা তো হয় না, এরপরে সংলাপ দিই চিৎকার করে করে। হ্যাঁ, তখন আমরা প্ল্যান করলাম যে আচ্ছা করা যায়, এটা অভিনয় শিখি। এই শেখার জন্য শুনলাম যে থিয়েটার স্কুল আছে। তখন আব্দুল্লাহ মামুন স্যারের থিয়েটার স্কুলে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর তখন মানে শিল্পটা মাথায় ঢুকলো। আর গণছায়ার স্লোগান ছিল শিল্পের জন্য শিল্প না, জীবনের জন্য শিল্প। আর পরবর্তী দেখলাম না, শিল্পের জন্য শিল্প, শিল্পটা তো শিল্পের জন্যই। তখন এটা মাথায় ঢুকে গেল। ওই থিয়েটার স্কুলে করার পর একদিন মামুন স্যার বলে বিটিভিতে চল সবাই। উনি তো বিটিভির মহাপরিচালক না কি জানি ছিলেন, উনি বিটিভিতে নাটক বানায়। ওখানে যে উনি একটা নাটকে আমাকে অভিনয় করালেন। অভিনয় তো না, যে দাঁড়িয়েছিলাম আর কি, একটা দোকানে কলা খাচ্ছিলাম, এই দোকানের গ্রামবাসী আর কি, কলা খাচ্ছিলাম। আব্দুল কাদের আসলো, আমাকে একটা ঝাড়ি মারলো, আমার মুখ থেকে কলা বেরিয়ে বললো, এরকম একটা বর্ণনা আমাকে করে দিল। ওটাই করলাম। তারপর দেখলাম টিভিতে দেখি ওটা দেখি, ওটা দেখার পরে দেখি রাস্তাতে হাঁটা যাচ্ছে না। 98 সালের ঘটনা। ওটাই মনোযোগ দেখছো? ওটাই মনোযোগ দেখছে। এরপর 2001 সালে এইভাবেই ভালো লাগলো যে আসলে নাটকগুলো দেখে মানুষজন এইভাবে চিনে ফেলে অনেক বেশি, নাকি এরকম একটা ব্যাপার ছিল আর কি। হ্যাঁ, নাটক করলে মানুষজন চেনে জানে বেশি।
তো এই 98 সালের পরে তারপরে কিভাবে হলো কাজটা আস্তে আস্তে? এরপরে মনে হলো যে একটু অভিনয় করবো, যে তখন থিয়েটার স্কুলে আমরা প্রোডাকশন করতেছি, বড় বড় প্রোডাকশনগুলো করলাম মহিলা সমিতি মঞ্চে থিয়েটার স্কুল থেকে, এবার থিয়েটারে জয়েনও করলাম। এবার 2001 সালে হঠাৎ আমার ওই থিয়েটারে এক বন্ধু বলো, টনি নামে এক বন্ধু, ও ফিল্ম করতো, এই চল বিটিভিতে লোক নিচ্ছে, তুই করবি এই অডিশন দিতে হবে। হ্যাঁ, অডিশন দিতে গেলাম লাস্টের দিন, অডিশনের ডেট পার হয়ে গিয়েছিল। তো অমিত হাসান নামে একজন হিরো ছিল না, হ্যাঁ, তৎকালীন সময় বিএনপি সরকার, তখন অমিত হাসানের জন্য ডেটটা আবার বাড়াইছিল, যে অমিত হাসান ঠিক আছে মানে পরীক্ষা দিতে পারে না, আবার ডেট বাড়াইল। ওই ডেটে বাড়তি ডেটে গেলাম আমিও, যে আমি ওখানে টিকলাম। ঠিকার পর তার ডাকে না। পরে শুনলাম বিটিভিতে নাই, ডাকে না, কাউকে ডাকে না। এই মাহফুজ আহমেদরা রাস্তায় দাঁড়ায় থাকতো, সিঙ্গারাতে ঢুকে তো এই জাহিদ ভাই দাঁড়ায় থাকতো। বিটিভিটা একেবারে কেমন জানি একটা জায়গা। তো আমিও যে ওদেরকে খাওয়াতাম, যোগাযোগ করতাম, কমিউনিকেশন করতাম, খাওয়াটে আড্ডা দিয়ে দিতে। একদিন মীরা হোসেন নামে একজনের যে শারমিন হাসবেন্ড, উনি জাদুশিল্পী এবং আর্ট ডিরেক্টর, যার কথা বলছিলাম, তো সে একটা নতুন দিনে অনুষ্ঠান করবে, নবানন্দে যাবে। নাটক না? হ্যাঁ, নাটক না, ছোটো ছোটো স্কিট করবে। আচ্ছা আচ্ছা। তো স্কিটে আমাকে ঢুকালো। ওই স্কিট করতে করতে একদিন এক পরিচালক, প্রডিউসার, তখন বিটিভির পরিচালককে বলা হয় প্রডিউসার বলা হয়। তো এক প্রডিউসার, নামটা আমি ভুলে গেলাম, তা উনি একটা সাপ্তাহিক নাটকে চান্স দিল আর কি। এরপরে এই বিটিভিতে প্রচুর কাজ করেছি। শুরুটাও বিটিভি, মানে ওই যে 2002 এর পর থেকে BTV। হ্যাঁ, তো তারপর তো আসলে তখন বেসরকারি টিভিতেও নাটকের ব্যাপারটা আসছে। আমি তোমার কথা মনে আছে হয়তো 2010 সালের দিকে আমাকে আমার একটা সে আমারও একজন অভিনেতা এবং প্লাস সে সহকারী হিসেবে কাজ করতো, পৃথুরাজ। ও একদিন আমাকে বলল যে ও দেখতো আর কি আমার নাটকের অনেক কিছু দেখতো, মানে ব্যাক এন্ডে কাজ করতো। তো আমাকে বললো, দাদা এখানে মাঝে মাঝে ও আমাকে প্রভাবিত করতো যে ক্যারেক্টার থাকলে কাউকে নেওয়া যায় কিনা, এরকম বলতো। তা আমি তো, তোমারই তো ঠিক নাই মিয়া, তোমারই 5 দিন আগে ঠিক নাই, তুমি আরেকজন নিয়ে আসছো সাথে। না, এখানে একটা ক্যারেক্টার আছে, একটা অফিসারের একটা ক্যারেক্টার, তো 2-3টা সিন, তো আমার একজন পরিচিত মানুষ আছে, খুব ভালো অভিনয় করে, ব্যাংকার উনি। এই কিন্তু ওই নাটকে ও পৃথিবী তো তোমার কাছে নিয়ে আসছিল। এবং পৃথু আমাকে বলার পরে আমি বললাম যে সে আমাকে, তখন আবার এরকম এত হোয়াটসঅ্যাপ টাটসঅ্যাপ ছিল না, কিন্তু এত ছিল না, ফোন ছিল কিন্তু ফোনের মধ্যে এরকম ছবি টবি এরকম ছিল না। ও কোত্থেকে যেন একটা ছবি নিয়ে আসছে, একটা কালার ছবি নিয়ে আসছে আমার, এই যে আমি না, তো দেখতে তো হ্যান্ডসাম লোক, তো এই ক্যারেক্টার সাথে যাবে, তো ঠিক আছে তুমি নিয়ে আসো। আমি কিন্তু আর তোমার সাথে আমার দেখা হয়েছে কিন্তু শুটিংয়ের তা, এবং তুমি আসছো পরে আমি তখন, মানে আমার মনে আছে তুমি বিকাল টিকালের দিকে আসছো। তো আমি আবার বুঝছি যে আচ্ছা কি লোক নিয়ে আসছো, সে সকাল থেকে বসে থাকবে, আমরা তো এরকম করতাম, সে বিকালে আসবে কেন, বলে না উনি তো চাকরি করে, তা আমাদের সিন তো সন্ধ্যার পরে। তা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো আসলে তুমি অভিনয় করলে, এই তো তারপরে আসলে কাজটা শুরু করলাম, আমাদের শুরু হলো যাত্রা শুরু হলো। তারপরে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমি তোমার মধ্যে অভিনয়ের একটা ব্যাপার দেখেছিলাম যে যেটা যে খুব অ্যাডাপ্টেশন অ্যাক্টিংয়ের একটা ব্যাপার আছে। অ্যাডাপ্টেশন অ্যাক্টিং যে যদি ক্যারেক্টারটা ঠিকভাবে হয়, তুমি খুব এটার প্রতি শ্রদ্ধাশীল থাকো, কিন্তু ক্যারেক্টার ঠিক মতো না হলে তোমার এটার আর কেয়ার করো, আমি ডিটেল হয়ে যাই। হ্যাঁ, মানে এমন হয় এটা আর কি করবো, এটার করার কিছু নেই। আচ্ছা আমি ওই যে গ্রামবাসী টাইপের ক্যারেক্টার হয়ে গেল, থাকে না অনেক বড় ক্যারেক্টার, কিন্তু করার থাকে না কিছু। তো এটা বলার কারণ হচ্ছে কি যে রবীন্দ্রনাথের অনেকগুলো কাজ আমরা একসাথে করেছি, ওই কাজগুলো এখন আর হয় না, কিন্তু একটা আলাদা ক্যারেক্টার তোমাকে মানুষজন ভাবতো যে রবীন্দ্রনাথের নাটকের যে ক্যারেক্টারগুলো, ওগুলো তো সবাই করতে পারে না। এটা টুটুল চৌধুরী, অনিল সব টিভিতে কিন্তু মানুষ আমাদের নাটকই হতো, বলতো, সব টিভি মানুষ কিন্তু এখনো বলে মাঝে মাঝে যে আপনাদের ওই যে টুটুল চৌধুরী তো রবীন্দ্রনাথের কাজ করে। এটা কি মিস করো না? অনেক মিস করি, কিন্তু অনেক মিস করি, কারণ আমি তো সবচেয়ে বেশি মিস করি রবীন্দ্রনাথকে। মানে বাঙালির পরম আপনজন হচ্ছে রবীন্দ্রনাথ। সে আপনজন যে আমরা তার নিঃশ্বাসের শব্দ পাই, মনে করো বাতাসের মধ্যে, সে বন্ধুর মতো পাশে এসে বসে, মানে মনে হচ্ছে গায়ের আমরা গন্ধ পাচ্ছি। এই রকম একজন বন্ধু কিন্তু রবীন্দ্রনাথ। বাঙালির শত সংকটে রবীন্দ্রনাথ কিন্তু পাশে দাঁড়ায়, যে কোনো বিপদে রবীন্দ্রনাথ কিন্তু পাশে দাঁড়ায়। তুমি একটা বিপদের কথা বলো, আমি কিন্তু আমি রবীন্দ্রনাথকে পাই। যখন আমি হতাশ হয়ে যাই, তখন আমি আবৃত্তি করি, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরা করো জয়। হ্যাঁ, আবার অনেকজন ক্লান্ত হয়ে যাই, তখন বলি ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু। এই যে রবীন্দ্রনাথ। আবার যখন দেখি হঠাৎ অযোগ্য লোকেরা আমাদের অনেক যোগ্য লোকের উপর আক্রমণ করছে, শাস্তি দিচ্ছে, বেয়াদবি করছে, তখন আমার রবীন্দ্রনাথের কথা মনে পড়ে, দুর্বলের আধিপত্য ভয়ঙ্কর।
না, তো ওই মানে আমি যেটা কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াসের কথা বলছিলাম অভিনয়ের এটা বললাম। এরপরে যে রবীন্দ্রনাথ, মানে এই লোকটাকে এত মিস করি, এরপরে রবীন্দ্রনাথের নাটক আমরা বানানো শুরু করলাম। সত্যিকার অর্থে আমরা নিজেরাই প্রডিউসার হয়ে গেলাম। কেন? যে এই সুকুমার কাজগুলো করার জন্য। চ্যানেলগুলো কিন্তু আমাদের প্যাট্রোনাইজ করলো, তারা হচ্ছে নাটকগুলো কিনে নিল, তারা প্রচার করলো। এরপরে যখন ইউটিউব ফেসবুক স্ট্রং হয়ে গেল, এখন ভিউ যখন স্ট্রং হয়ে গেল, তখন চ্যানেলগুলো ডিসিশন নিল যে আমরা এরকম সাহিত্য নির্ভর সুকুমার কাজ আমরা আর করবো না। কারণ টাকা টাকা আসে না বা সামথিং। হ্যাঁ, এটা একটা অদ্ভুত ব্যাপার যে তাহলে মানে চ্যানেল মানে হচ্ছে কিন্তু একটা সমাজের প্রতিনিধিত্বকারী একটা প্রতিষ্ঠান। যেমন বলেন যে চলচ্চিত্র একটা জাতির, একটা দেশের বা একটা জাতির একটা একটা ওয়ান কাইন্ড অফ ব্যাকবোন বলা যায়। ব্যাকবোন না? তাহলে চলচ্চিত্রই তো একটা সংস্করণ টেলিভিশন। কারণ তারা নাটক প্রচার করবে, ফিল্ম প্রচার করবে, একটা দেশের সংস্কৃতি সে ধারণ করবে। হ্যাঁ, তো এখন ওরা কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিল, ওরা হয়ে গেল নিজেরাই ইউটিউবের দাসত্ব শুরু করলো। যে আপনি তুমি তো জানো নাটক করতে গেলে কী বলে, যে এমন একটা নাটক বানাবেন যেটা ইউটিউবে ভালো চলে। আমরাও চালালাম, আবার ইউটিউবে ভালো চললো। আমি সেদিন পাভেল ভাইকে বললাম, এই কথা শিল্পকলা দেখা হলো, আমি বললাম বস আমরা টিভির নাটক বানাতে পারি না? বানান। আমি বললাম না, টিভির নাটক ওকে মানে কি? আমি টিভির নাটক এমন হবে যেটা কখনো ইউটিউবে যাবেই না। ওই নাটক দেখার জন্য আমার টেলিভিশনে অন করতে হবে, আবার বিজ্ঞাপন দিয়ে বলবে এত তারিখে এই নাটকটা প্রচার হবে। টেলিভিশনের নাটকই হোক না কেন। ভালো কথা বলছেন তো। আমি বললাম টেলিভিশন নাটক বলতে আমি কী বুঝি? যে আমি ঘরে ঢুকলাম, আমি টাই খুলতে খুলতে আমার ছেলের সাথে, আমার মেয়ের সাথে, আমার বউর সাথে বসে আমি নাটক দেখবো। এটা ছিল আগের যুগে। আমরা ওই নাটক দেখতে চাই যে নাটক দেখার জন্য আমার টেনশন নাই, হঠাৎ কী অঙ্গভঙ্গি চলে আসবে, কি হাতের কী মানে বাজে কথা চলে আসবে, এই ভয়টা আমার নাই। তো এই এখন যদি ইউটিউবের চিন্তা করে টিভির নাটক বানানো হয়, তাহলে টিভির নাটক গেল কোথায়? না মানে অর্থের ব্যাপারটা এতই ইম্পর্টেন্ট হয়ে গেছে সব জায়গা থেকে যে অর্থের ব্যাপার, অর্থের দাসত্ব শুরু হয়েছে আমার। দশত্ব শুরু হয়ে গেছে এবং সব কিছুর মধ্যে যে আমি যেমন টিভিতে বলি, মাঝে মাঝে বলি যে এই কথাটা, সেদিনও আমি একটা টিভিতে নাম করার টিভিতে বললাম, ওনারা এখন যেটা করে, ওনারা কী করে যেটা শুনলাম আমি, ওনারা যারা ইউটিউবের নাটক বানায় তাদের কাছ থেকে নাটক নেয়, একটা টিভি রাইটস তারা দেয়, নামে মাত্র দেয়, তারা যাই দিক না কেন। আমাকে বললো যে দেখেন, আমি বললাম যে এখানে নায়ক নায়িকা বলে এটা তো আমাদের ব্যাপার না, এটা তো আপনারা ইউটিউবের চ্যানেলরা ওরা ঠিক করে দিবে, মানে গল্প ওনারা শুধু দেখবে যে নাটকের নির্মাণ ঠিক আছে কিনা, এবং মানে এটা টিভিতে চালালে বেশি লোক দেখবে কিনা কিছু সময়ের জন্য, কারণ ইউটিউব তো তাদের হাতে নাই। আড্ডার একটা পর্যায়ে আমরা নাটক নিয়েও কথা বললাম, অনেক কিছু নিয়ে কথা বললাম, রবীন্দ্রনাথ নিয়ে কথা বললাম, একটু সিনেমা নিয়ে কথা বলি। আমাদের যৌথ প্রযোজনার একটা সিনেমা আমরা তৈরি করেছিলাম, সিনেমাটার নাম ছিল আগামীকাল। সিনেমাটা আমি কালকেও 5 মিনিট দেখছি। কী হবে যে চরকিতে চলে, চরকি মানে চরকি ছাড়লেই আমি যেটা হয়, যেটা আমার অভ্যাস হয়ে গেছে, চরকি ছাড়লে আর কোনো কিছু না দেখে আমি আমার সিনেমাটা একটু দেখি, হয় 5 মিনিট বা 10 মিনিট যাই হোক দেখতে থাকি। সিনেমাটা তোমাকে কিন্তু একটা ডিফারেন্ট হাইটে নিয়ে গেছিল, মাত্রা দিয়ে চারিদিক থেকে মানুষজন। এখন আমি দেখি যে আমি মাঝে মাঝে মজা করে বলি যে তুমি মারা গেলে সার্চ করলে প্রথম সিনেমার নাম আসবে। আমারও তাই সেই ক্ষেত্রে যে আমি আমার যদি সার্চ করি অঞ্জনাইজ, দেখা যায় যে ঘুরে ফিরে সিনেমাটার কথা আসে। তো সিনেমা আসলে আমাদের কি বানানো খুব টাফ অর্থের দিক থেকে, বা কারণ সিনেমা তো অনেক ভিন্ন হাইটে নিয়ে যায়, কিন্তু আমরা পারলাম না কেন, আর করতে পারলাম না কেন? আসলে 20 সালের পর থেকে এই 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 জনপদে একটার পর একটা খালি দুর্যোগই আসছে। 20 সাল যে করোনা হলো, তারপরে কিন্তু আরও কয়েকটা দুর্যোগ এসেছিল, টাম কী জানি দুর্যোগ এসেছিল। হ্যাঁ, এবং এরপর রাজনৈতিক দুর্যোগ, ওই যে সবকিছু, ইসের যুদ্ধ কি বলে, ইউক্রেনের যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, হ্যাঁ, ইরান আমেরিকা যুদ্ধ, আবার আমাদের এই জুলাইয়ের একটা চেঞ্জ। হ্যাঁ, এই জনপদের একটা মানে কুফালে গিয়েছে। এর মধ্যে এই মানে আরেকটা বিরাট হতাশা সৃষ্টি করেছিল আমাদের অর্থনীতি দুর্যোগটা শুরু হয়েছিল 20-22 সাল থেকে। এরপরে শেয়ার মার্কেটের ধস, হ্যাঁ, সব কিছু মিলিয়ে বিনিয়োগকারীদের উপর একটা চরম মানে বিমাতা স্বরূপ আচরণ করেছে বিশ্ব তথা বাংলাদেশ। হ্যাঁ, এতে বিনিয়োগ করার জন্য মানে আমিও যদি বিনিয়োগকারী হই, তখন আমিও এখানে আমি আক্রান্ত হয়েছি। হ্যাঁ, তো এটা একটা বড় জিনিস ছিল। আর দ্বিতীয়ত ছিল মানে আমাদের ছবিটা যখন ছেড়েছিলাম আমরা, তখন কিন্তু রিলিজের সময়টা জাস্ট করোনা উত্তর, যার কারণে কিন্তু আমরা ভুল করেছিলাম, আমরা বুঝিনি। হ্যাঁ, ওই যে তুমি বললে যে ছবি বানানো কি কঠিন, ছবি বানানো যত না কঠিন তার চেয়ে বেশি মার্কেটিংটা বেশি কঠিন আমাদের দেশের পরিপ্রেক্ষিতে, হ্যাঁ, কারণ এই মার্কেটিং এর কাজ কিন্তু আমাদের করার কথাই না। এটা একটা টিম থাকে, তারা এটা বুঝে নেয়,
তারা কিনে নেয়, হ্যাঁ, বা চালায়, বা মানে পৃথিবী ইন্ডিয়াতে যেমন দেখা যায় কি ইন্ডিয়াতে এখনও ইন্ডিয়াতে কিন্তু ওই যে ওটিটি মার্কেট, ওটিটি তারপরে টিভি, ওরা কিন্তু একটা ভালো টাকা দিয়ে তারা সিনেমাটাকে সাপোর্ট দিয়ে নিয়ে যায়। সব সিনেমা, আমি বলবো না যে কোনো সিনেমা বাদ দেয় না, কিন্তু কারণ সিনেমা হচ্ছে তাদের আপন। আপন। আর আমরা সিনেমাকে অনেক অচ্ছুত মনে করি। না, আমরা মনে করি যে সিনেমাটা বানায় ফেলছে, অন্তত তারই সব দায়। দায়, হ্যাঁ, বিপদে ফেলে দাও আর কি, এই বিপদে ফেলে দিয়েছে। যেটার দাম 10 টাকা তারা 2 টাকা বলবে। তারা এটা ভাবে না যে এটাকে দেশে শিল্প। হ্যাঁ, ভাবনাটা খুব ভয়ঙ্কর। যেন আমি যখন ফিল্মে লেখাপড়া করেছিলাম, আমি তো ফিল্মের মিডিয়াতে স্ট্যামফোর্ডে লেখাপড়া করেছিলাম, তখন স্বপ্ন ছিল ডিরেক্টর হব। তো তখন আমাকে একজন টিচার ছিলেন, মোহাম্মদ হোসেন জেমি, উনি ক্লাস নেন, হলিউড থেকে উনি লেখাপড়া করে আসছেন, উনি আমাদের কয়েকটা কোর্স চিনি, নিয়েছেন। আমি আমার সাথে পরিচয় তো আছে। উনি একটা কথা বলেছিলেন, ভালো লেগেছিল, যে আমেরিকা শিল্পকে মনে করে বাণিজ্য, তারা টাকা পেলে মাকেও বিক্রি করে দিবে, এটা শিল্প মানে টাকা ছাড়া আর কিছু বোঝে না। আর রাশিয়া ফ্রান্স মনে করে শিল্প হচ্ছে আসলে শিল্প, কোনো অর্থের মূল্য নেই, ওরা শিল্পের জন্য শিল্প চর্চাটা করে। লন্ডন ওরা অর্থের জন্যও করে, শিল্পের জন্যও করে। আর বাংলাদেশ কি করে কিচ্ছু জানে না। বাংলাদেশ কোনো গ্রামার নাই, মানে এগুলো কোনো। শিল্পটা কি এটা জানে না, শিল্প কি, এটা কি কাঁচামাল নাকি আসলে গার্মেন্টস শিল্প নাকি আর্ট কালচার, এটা বিরাট মুসিবতের মধ্যে বাংলাদেশ পড়ে আছে আর কি। ফিল্মের মতো একটা এত বড় শিল্প, এই শিল্পটাকে নার্সিং করার জন্য যে জনগোষ্ঠী দরকার, যে দর্শক দরকার, যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার, বা অর্থশালী মানুষদের যে লেভেলে শিক্ষিত হওয়া দরকার। আমাদের সমাজে আবার একটা ক্রাইসিস হচ্ছে, যারা ধনী হয় তারা শিক্ষিত হয় না, যারা শিক্ষিত হয় তারা ধনী হয় না, যাদের শিল্প বোধ আছে তারা টাকা নাই, মানে একটা প্যাচ আর কি, কেওয়াজ আর কি, পুরো একটা কেওয়াজের কেওয়াজ, মধ্যে একটা আমরা chaotic এর মধ্যে আমরা আছি। একটা chaotic একটা সিচুয়েশনে চলে যাই। কিন্তু মানে যেটা হয় কি, ফিল্মের মানে ফিল্মের মান বলি বা যা বলি, সেই দিক থেকে তো নিশ্চয়ই পিছিয়ে ছিল না। না, আমাদের ছবি যারা দেখেছে, ক্রিটিকরা দেখেছে, বলেছে যে এটা আসলে মানে এটা প্রিভেল করার মতো একটা ছবি ছিল। কিন্তু আমাদের শুধু এটা না, আমি তো দেখি যে সাকিব খান ছাড়া আর কোনো সিনেমাই আসলে মানে ব্যবসা করে না। তো এটাও তো, তবে এটা ঠিক আসার ব্যাপার হচ্ছে যে সিনেমা হলে কিন্তু মানুষজন এখন যাচ্ছে, অনেক মানুষ যাচ্ছে, ভালো সিনেমাও কিন্তু হচ্ছে না যে তা না, হচ্ছে। হচ্ছে ভালো সিনেমা হচ্ছে। আমরা বনলতা এক্সপ্রেসের কথা কেন বলবো না? বনলতা এক্সপ্রেসের কথা বলবো না, সে তো অনেক টাকার ব্যবসাও করলো। আচ্ছা বলো তো, বনলতা এক্সপ্রেস কেন হিট করেছে? সহজ গল্প। এখানে একটাই কারণ, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ। না, হুমায়ুন আহমেদ তো আসেই, কারণ তার যে উপস্থাপনা, আমাদের হুমায়ুন আহমেদকে কারা নিয়েছিল? আমাদের ইয়াং ছেলেরা যারা বই পড়েছে, হুমায়ুনের বই পড়েছে, এই দুষ্টুমি করা, সহজভাবে সহজ করে বলা, হ্যাঁ, এই দুষ্টুমিটা আমাদের অনেকেই জানতো না। এই মুভির মাধ্যমে কিন্তু হুমায়ুন আহমেদের পুরো চরিত্রটা মানে নতুনভাবে স্বাদ পেয়েছে। খেয়াল করে দেখো, প্রতি সংলাপে কিন্তু এই হুমায়ুন আহমেদেরই মানে এসছে, ব্যাপারটা এসছে। তুমি কি হুমায়ুনের সাথে কাজ করছো? না, কাজ করি। হুমায়ুন আহমেদের গল্পে একটা কাজ করতে দেখছি আমি, এটা কে করছে, ডিরেকশন কে দিছে আমি জানি না, জুয়েল রানা না কেউ হয়তো দিছে, যে একটা ক্যারেক্টার তোমার আমি দেখলাম, টিভিতে দেখলাম, গল্প হুমায়ুন আহমেদ, কিন্তু তোমার কি মনে নেই? এটা বুয়া থাকে, বুয়া চম্পা অভিনয় করেছিল। চম্পা অভিনয় করছে। না, এটা ডিরেকশন দিয়েছিল স্বয়ং এই শাওন। ও আচ্ছা, সাউন্ড ডিরেকশন। আমি কাজ করেছিলাম, অ্যাসিস্ট করেছিল জুয়েল, আর সাউন্ড নির্দেশনা ছিল হুমায়ুন স্যারের গল্প অতিথি। হ্যাঁ, সুন্দর, আমি রিসেন্ট দেখলাম, সুন্দর। এই যে এরকম গল্পগুলো, এরকম এই গল্পগুলো কিন্তু আমি দেখলাম, চমৎকার গল্প, হুমায়ুন স্যারের গল্পগুলো কিন্তু, সেই পুরোনো নাটকগুলো, সেগুলো কিন্তু মিলিয়ন ভিউ হচ্ছে। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা এখন সেই গল্পগুলো করতে আমরা মানে কেউই আর সাহস পায় না। দেখা যায় যে মানে কেন করে না আমি এটা জানি না। আমি যাকে অফার দিই সে বলে যে না, এটা তো আসলে এই গল্প এরকমভাবে না করলে কিছু স্পাইসি এলিমেন্ট অ্যাড করতে হবে। এটি ভুল ধারণা। ভালো জিনিস সবসময় ভালো, কিন্তু হয়তো উপস্থাপনার ক্ষেত্রে আমরা পারছি না, বা একটা জনগোষ্ঠী মানে তিতা জিনিস খেতে খেতে তিতার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, মানে তারপরে হুমায়ুন আহমেদ প্রিভেল করবেই। হুমায়ুন আহমেদের যত গল্প আছে, যেমন রবীন্দ্রনাথের যত গল্প আছে, রবীন্দ্রনাথকে আমাদের দেশে এক্সপোজ হতে কত 5% হয়েছে। আমরা মনে হয় আরও 1000 বছর যদি রবীন্দ্রনাথ চর্চা করি, তার রিসোর্সটা শেষ হবে না। আবার একই সাথে হুমায়ুন আহমেদের যে রিসোর্স আছে, এটাও আমরা প্রায় মোটামুটি 200 বছর আমরা চর্চা করতে পারবো, কিন্তু ওনাকে চর্চা করা হচ্ছে না। এটা হবে, একসময় হবে হয়তো। না, এটা এখন মানে আমাদের চর্চার জায়গা থেকে দেখা যায় যে এই যে হুমায়ুন আহমেদের গল্প তো এটা হিট করলো, মানে হিট করাটা ইম্পর্টেন্ট একটা ইন্ডাস্ট্রিতে হিট। কিন্তু আমি সাকিব খানকে, তুমি সাকিব খানের সাথে একটা কাজ করছো? 2টা কাজ করেছি। হ্যাঁ, কি কাজ সাকিব খানের সাথে? সাকিব খানের যে মুভিটা করলাম, যে আমি বাংলাদেশ লিডার, আমি বাংলা, তপু খানের। আচ্ছা,
এটা করেছি, আরেকটা করেছিলাম, ওটা ভুলে গেলাম কেন, ওটা ছোট একটা ক্যারেক্টার করেছিলাম। মানে লিডার আমি বাংলাদেশে মোটামুটি ভালো আচ্ছা, ক্যারেক্টার ছিল। সাকিব খানের সাথে অভিনয়ের এক্সপিরিয়েন্স কিরকম, মানে তার সাথে যখন পার্শ্ব অভিনেতা হিসেবে বা পার্শ্ব অভিনেতা, আড্ডা দিয়ে দেয়ার, হ্যাঁ। সে কেমন মানুষ, কেমন সে? আমি তাকে খুব মুডি অবস্থা পেয়েছিলাম। ইন্ডিয়া থেকে তখন কাজকর্ম বন্ধ করে সে মাত্র আসছে, ওই সময় সে তার হ্যাঁ মানে ব্যাড টাইমে ছিল আর কি হ্যাঁ ব্যাড টাইম, ওই সময় সে মানে তখন তার মুভিটা হিট হয়নি, খারাপ অবস্থা থেকে সে ইন্ডিয়াও ছিল। ওই সিনেমাটা তো হিট করে নাই, লিডার ওইটাও- বাংলাদেশও ওইটাতে শুরু করেছে, হিটের দিকে যাচ্ছিল, মোটামুটি হিটের দিকে যাচ্ছে। একসাথে অনেক হলগুলা, প্রায় 100 উপরে হল তো একসাথে মুক্তি পেয়েছিল। ওই সময় উনি টার্নিংয়ে দাঁড়ালো, উনি যখন ডেডিকেটেড হয়ে গেল, দেখি 7টা বাজে উনি শুটিংয়ে যায় হাজির। আমরা শুনতাম ফিল্মের নায়করা 2টা 3টা যায়, উনি 7টা বাজে যায় হাজির। সকাল 7টায়। হ্যাঁ, সকাল 7টায়। আমি অবাক হয়ে গেলাম, উনি একটা সিগারেটও খায় না, আড্ডা দেয় না, চুপচাপ বসে ধ্যান করে আর পড়া এই ক্যারেক্টারের কথা ভাবে। মানে ওনাকে আমি অন্যরকমভাবে পেয়েছি, কোনো আড্ডাবাজিতে পাইনি, কোনো পাইনি না, একদম খুব সিরিয়াস, হ্যাঁ ওই ক্যারেক্টারের মধ্যেই সে ঢুকেছিল। মধ্যেই ছিল, হ্যাঁ। হ্যাঁ, তবে একটা জিনিস তো স্টারদের থাকেই, এটা আমাদের নাটকের স্টারদের মধ্যে হয়েছে, যে সিনটা করানোর সময় ডিরেক্টরের উপর একটু ডমিনেট ডোমিনেট করে, যাতে সবগুলো শর্টসই তাকে নিয়ে থাকে আর কি, অন্যান্য শর্টসগুলোকে একটু এই এটা কি উনি বোঝে ভালো আর কি। হ্যাঁ ভালো বোঝে, এবং এটা করেছেও তাই। হ্যাঁ হ্যাঁ, এটা তো বলা যাবে না। না, এটা বড় আর্টিস্টরা এটা অনেকেই করে। এটা কি আমাদের নাটকের বড় আর্টিস্টরা করে? আমার নাটক আমি দেখেছি, আমি নামও বলে দিতে পারবো নাটকের আর্টিস্টগুলো এখন। যেমন কি, কাদের কথা? জোভান ভয়ঙ্করভাবে তা কো আর্টিস্টদের উপরেই করে, নির্যাতন করে। ওই শট নিতেই দিবে না সে। না, কিন্তু আমি আবার এমনও দেখেছি, আমার ক্ষেত্রে দেখেছি যে দুজন জাদ্রেল অভিনেতা, সুবর্ণাপার অন্যদিকে ধরেন একজন তারেক আনাম খান। তো তারেক আমি মাস্টার শট নিয়ে ফেলছি, তারেক ভাইয়ের ক্লোজটা আমি নিলাম, সুবর্ণাপা কিন্তু দাঁড়ানো, ক্লোজটা দেখছে সে। ও সরি, আমি সুবর্ণাপার ক্লোজটা আগে নিলাম, নেওয়ার পরে আমি তারেক ভাইটা নিলাম, নেওয়ার পরে সুবর্ণাপা আমাকে বলছে কি, ক্লোজটা আমি আবার দিব। বাহ, এটা তো পজিটিভ, এটা তো অবশ্যই পজিটিভ positive, এটা অবশ্যই অভিনয়ের কম্পিউটার। আর মানে আতঙ্ক তো এইটাই যে তোমার আমার শর্ট হচ্ছে, যে এখানে তোমার একটা ক্লোজ ডিমান্ড করে, তুমি জানি ক্লোজ নেওয়া দরকার, একটু শর্টে শেষ করে দাও এটা, আর ক্লোজ দিবে, মানে দিতে দিল না। মানে অন্য আর্টিস্টের কিছু কিছু অ্যাড হবে, এটা এটা চায় না আর কি। এটা তো ক্লোজ লাগেই না, মাস্টার শর্টে শেষ করতে হবে। তো এটা এটা অনেক ক্ষেত্রে এটা আসলে খুবই প্যাথেটিক। আচ্ছা, অভিনয় করতে এসে অভিনয় খুব বাজে অভিজ্ঞতার কোনো শিকার হয়েছো তুমি? খুব মানে মন খারাপ লাগছে, মনে হচ্ছে অভিনয়টা করবো না? না, এটা কখনোই মনে হয়নি, আমার কাছে মনে হচ্ছে যে এটাই নিয়ম। যেমন একবার আমি ব্যাংকে আমার এই কার কাজ, এটা নামটা ভুলে গেলাম, হ্যাঁ আচ্ছা আমার মনে পড়বে, খুব একসময় পরিচিত এক ডিরেক্টর ছিল, আমাকে সকালবেলা কল দিল যে হোতাপাড়া শুটিং, তো সিরিয়াল করছিলাম, সিরিয়ালে তো আমি জানি বাংলাদেশে চাকরি করি, তো আমি বাংলাদেশ আগে আসেন 10টা বাজে আসবেন, পরে দুপুরের মধ্যে আমি বললাম একটু আমার মিটিং টিটিং ছিল, আপনার দুপুরে খাওয়ার পরপরই চলে আসবেন। আমি সেই হোতাপাড়ায় গেলাম, যে দেখি স্ক্রিপ্টে আমার কোনো সিন নাই, কেন আনলো, সারাদিন বসায় রাখলো, রাতে বসায় রাখলো, রাত 11:30 দিকে বলা আমার সিন হবে, সিন ফজলুর রহমান বাবুভাইকে আমি অ্যারেস্ট করতে যাব। তো ওই সিরিয়ালে কিন্তু আমার অবস্থান ভালো, অবস্থানকে আমি যে পেছনে যায় দাঁড়ায়া তার উঠানে যায় তাকে ডাক দিলাম, সে বেরিয়ে আসলো, সিন শেষ, আমার শুধু ব্যাকশট। এটা আমার মনে হলো যে পরিচালক আর একটু মেধাবী হওয়া উচিত ছিল, সে এই শটটার জন্য আমাকে কষ্ট না করাইলে পারত। এটা কি সে ইচ্ছাকৃত করছে? ইচ্ছাকৃত না, ক্যাজুয়াল আর কি, ক্যালাস। একটা মানুষকে এরকম ভাবে নিয়ে যে এরকম ভাবে ক্যালাস, এটা যে প্রোডাকশন ম্যানেজার আমার বয়কে একটা ড্রেসটা পরে দিতে পারতো, পুলিশ আমারই যেতে হবে এমন কোনো কথা ছিল না, বা আমি থাকলেও এটা ব্যাকশটে যদি আমাকে নাই দেখাবে তাহলে ব্যাকশটে করে ফেলতে পারতো, বা আমার একটা অডিও দিয়ে করে ফেলতে পারতো। মানে ক্যালাসনেস আছে না, ডাকলো এই সব আর্টিস্টে ডাকো, 8টা বাজে রাখো, মানে কোনো ম্যানেজমেন্ট নাই, 8টা বাজে রাখছে, কী হয়েছে, সকাল 8টা বাজে রাখছে, রাত 8টায় শ্যুট শুরু হবে। এটা হচ্ছে ল্যাক অফ ম্যানেজমেন্ট, যেটা তোমার ডিরেকশন আমি দেখি নাই। তুমি সবসময় তুমি ছিলা টোটালি MBA করা আর কি, ম্যানেজ করে করতা, যে ওকে 3টা কল দাও, 4টা কল দাও, আজকে 3টা সিন এখানে করবো, 4টা সিন হোতাপাড়া করবো, দুইটা সিন আমরা এরকমভাবে করছি যে একটা নাটক বোঝেই না মানুষ যেটা কি হইতেছে। হ্যাঁ। আমার নাটকের দেখা গেছে যে একদিন শুটিং করতেছি আমরা এই পুরান ঢাকার আমাদের রোজ গার্ডেনে রোজ গার্ডেন, হ্যাঁ, আবার এটার কন্টেম্পোরারি মোবাইলে করেছি, মনে হয় যে করেছি, এই গ্রামের মধ্যে ওই বাড়িটা আছে, এইভাবে কিন্তু মানে বোঝার কোনো উপায় নেই। কিন্তু তোমার সাহসও ছিল এটা, যে দেখা গেছে আমি এই এই রোজ গার্ডেন থেকে বেরোলাম দরজা দিয়ে, বেরিয়ে কিন্তু মানিকগঞ্জের আমি বাগানে, কিন্তু ওই কন্টিনিউটি, ওই কালার সব ম্যাচ করতে পারছো। নাটকটা না আমি ভুলে গেলাম, ওই যে উদ্ধার,
উদ্ধার। হ্যাঁ, রিমি করিমের সাথে আমার শটটা ছিল, আমার এখনো মনে পড়ে। সেই করে এখন চলে আসছে, এটা এখনো মনে হয় যে তুমি মানে খুবই মুনশিয়ানা দেখিয়েছো তোমার নির্বাণের ক্ষেত্রে। না, আমরা আমাদের মনে আছে আগামীকালের সবার বিরুদ্ধে আমি গেলাম, সবাই বললো যে না এইটা এই যে তুমি ইনডোর গুলা করলা তুমি ইয়েতে আমিনবাজারে, আমিনবাজারে, আউটডোর করলাম হচ্ছে আমি বান্দরবনে। এবং একটা সমস্যা হয়েছিল, মোমো কি করেছিল যখন আউটডোর থেকে ঢুকে তার চুলটা ছিল এইভাবে ইনডোর চুলের পেছনে, ওটা তুমি আপনার শর্ট দেখ কিভাবে জানি একটা ইনসার্ট দিয়ে ওটা ম্যানেজ করে নিলে। শর্ট রাখছি, রাখে ওইটা দিয়ে ম্যানেজ করে দিয়েছি আর কি। এটাই তো ফিল্ম তো বোঝাই এটা। না, এই যে যেমন সেদিনও এই কথাটা আমাদের ফারুক ভাই বলতেছিল, ফারুক ভাই বলতেছে যে এই সিন আপনার, আমাকে বলতেছে যে তাকে ডিরেকশন দিচ্ছি, আমি বললাম যে না এই সিনের পরে আপনি একটু ইন করে দেন, আপনাকে ইন করাই। তো উনি বলে কি দাদা ইন করানোর তো কোনো মানে হয় না, কেন ইন করাবেন? ওনার সাথে আমার একটু মানে শর্ট নিয়ে একটু লেগেই গেল। উনি বলে দেখেন হুমায়ুন আহমেদের কথা আপনি চিন্তা করেন, যেহেতু ফারুক ভাই হুমায়ুন আহমেদের সাথে অনেক কাজ করছে, বলে হুমায়ুন আহমেদের এরকম নাটক হয়েছে, আমরা ডায়লগ এরকম বলে এই যাবি কক্সবাজার যাবি, তখন আমি বললাম দূরের কিসের কক্সবাজার, ওইসব জায়গায় যাই না। পরের শট হচ্ছে কক্সবাজার ওরা হাঁটতেছে, তার মানে এরা যে ওই যে ট্রেনে করে যাবে, ওখানে ট্রেন থেকে নামবে, আসবে, 2-3টা সংলাপ যাবে, খুব দরকার নেই। হুমায়ুন আহমেদ হচ্ছে এখান থেকে কাটটু হচ্ছে বিচে, সমুদ্রের ঢেউ আসতেছে আর ওদের কথা আসতেছে, হঠাৎ করে দেখা গেলো ওই দুইটা ক্যারেক্টার। মানে এই জায়গাটাতে নিয়ত ক্রিয়েটিভিটি, তো মানে এটা চলতেই থাকবে, এই ক্রিয়েটিভিটি শেষ নাই। এই জন্য তো এই শিল্পটা এত পাওয়ারফুল। জীবন তো জীবন শেষ হয়ে যায়। আমি দেখলাম যে আসলে আমি মানে বিগত কিছুদিন যাবতই আমি দেখলাম যে আমার বেশ কিছু আত্মীয় স্বজন খুব দ্রুত মারা গেল। আত্মীয় স্বজন মানে কি, আমার মা চলে গেল। তা মা চলে যাওয়ার পরে আমার কাছে পৃথিবীটা আমার কাছে মনে হয় যে খুবই অর্থহীন। দেখলাম তুমি মুর্শে পড়ছিলে অনেকটা, অনেক মুর্শে আমি এখনও আছি, আমি এখনও সেই এটা থেকে আমি বেরোইনি, সেই ট্রমা থেকে বেরোইনি। একটু অভিনয় করি যে আমি ট্রমা থেকে বের হয়ে গেছি, এই অভিনয় আমি করি, এবং আবার যখনই আমার ওই ঘটনা আমার মনে আসে তখনই আবার পিছিয়ে যাই। কিন্তু আমার কাছে যেটা ফিল হয়েছে, ব্যক্তিগত ফিল হয়েছে যে আমাদের আয়ুটা আসলে অনেক কম, অনেক বেশি কম। মানে এই কম আয়ুতে আমরা দেখা যায় যে আসলে কর্মহীন থেকে, এই যেমন তোমার এই কাজ আমার পছন্দ, এই কোথায় অফিস থেকে দৌড় দিয়ে, টাকশাল থেকে দৌড় দিয়ে দুনিয়া চলে আসে আমি স্কুল থেকে আবার এখানে এই শুটিং থেকে হয়তো বাসায় একটু সময় দিয়ে আবার আমরা কোথাও একটু গিয়ে আড্ডা মারলাম, এই যে এতগুলো কাজ করা, আবার এর মাঝখানে শুটিং বের করে শুটিং করা, ইভেন এডিটে গিয়ে দেখা যে কি করছি, আবার নিজের পেজ টেজ মেনটেন করা, বর্ষা উৎসবে গিয়ে বাচ্চাদের সাথে নাচা। হ্যাঁ, এখন আমার বউ বলে তো এই চারটে পাঁচটা চাকরি করে, ও ইউটিউব ফেসবুকে ইনকাম করে, ও টাকশালে যায়, ও স্কুল চালায়। এগুলো আসলে আমার না মনে হয় কি জানো, যে প্রতিটা ক্ষণ আমার অনেক প্রেশাস, মূল্যবান। আমি সময়গুলো নষ্ট করতে চাই না। আমার যখন মনে হয় আমি কাছে এই এত আধা ঘন্টা কাজ নেই, আমার বুক ফেটে যায়, আমি কাজ করবো না। গতকাল একটা ঘটনা বলি, আমি গতকাল টাকশালে ছিলাম। তো টাকশালে আমাদের যে এমডি এবং আমাদের যে আমরা যারা জিএম মানে হায়ার অফিসিয়াল, আমরা 7-8 জন সন্ধ্যাবেলা বসেছি, কারণ ওখানে আমাদের রেস্ট রুম আছে, আমাদের যে প্রত্যেকের একটা করে রুম আছে। তো আমরা প্রায় চলে আসি। তো কালকে বাই দাবে আমরা সবাই থেকে গেলাম। থাকার পর এমডি সাহেব মহা খুশি, কারণ সবাই আমার ব্যাচমেট, আমরা এডি হিসেবে জয়েন করেছিলাম আর কি। আরে আজকে আমরা আড্ডা দিব, কথা বলবো। তারা বলতেছে আমরা টাকশালে এই অফিস থেকে 5টা বাজে নেমে এই যে আমরা রিসোর্টে আড্ডা দিতে, রিসোর্টের মতো আর কি অনেকটা রেস্টুরেন্টটা, আড্ডা দিতে 11টা বাজে, তারপর আমরা ডিনার করে শুয়ে পড়ি, আবার সকালে অফিসে যাই। আমি তো শুনে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, মানে 5টা ঘন্টা এইভাবে আড্ডাতে সময় কাটিয়ে দেয়। আর আমার প্ল্যান ছিল সেদিন আমি টাকশালে থাকবো, রাতে আমি লাইভ করব, 2টা ভিডিও বানাবো। আমি ওরা এত আগ্রহ নিয়ে আমাকে বসাইছে, আমিও পারছি না। মাঝে মাঝে তো এটা করতেই হয়, কিন্তু একটা ব্যাপারে আমার প্রযোজক বলছে আমাকে যে এটা আপনি প্রশ্ন করেন, তারা বলছে যে তো মানে তোমার সাথে পুরুষদের সাথে সম্পর্ক বেশি নাকি নারীদের সাথে সম্পর্ক বেশি, মানে কাদেরকে তুমি পছন্দ করো বেশি? আমার ফ্যান বেশি পুরুষ, কিন্তু আমি মেয়েদের পছন্দ করি। মানে সেটা কি মেয়েদের মানে কি অভিনেত্রী, মানে যারা সকল মেয়েদেরই পছন্দ করি, সে কাজের বউ থেকে একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত, নারী হলে আমার কাছে ইম্পর্টেন্ট। তো সেই মানে এই বিষয়টা কেন? কারণ নারীদের জীবন দেখে আমার খুব মায়া হয়। কারণ আমি পুরুষ হিসেবে যে স্বাধীনতা ভোগ করি, আমি যে প্রিভিলেজড, আমি যে কত সুবিধা পাই,
রাত বিরাতে বাইরে চলে গেলাম, রাস্তা দাঁড়িয়ে পিসি করলাম, যা ইচ্ছা তা করলাম। মানে এত অপরাধ করে আমরা এতটা স্বচ্ছ থাকি, এতটা সুবিধাভোগ থাকি। একটা নারী ছোটোবেলা থেকেই আমার মানে এত বেশি অবহেলিত, এত বেশি নানা, এত বেশি কালো হাত, এত বেশি অত্যাচার, এত বেশি নির্যাতন। এটা কি বাংলাদেশের জন্যই প্রযোজ্য নাকি সারা? আমার মনে অন্য দেশেও আছে, আছে তো, অন্য দেশেও আছে, বাংলাদেশের বেশি তো। কিন্তু বিদেশের আইনে দেখা যায় যে মেয়েদের প্রতি কিন্তু আইনটা সহানুভূতিশীল বেশি। সহানুভূতি আইন ওদের স্ট্রং। আমি বাংলাদেশের কথাটাই বলি না, বাংলাদেশে দেখো একটা মেয়ে, আমি মেট্রোতে সেদিন উঠলাম, ওঠার পর দেখি একটা ছোটো বাচ্চা 3 বছরের বাচ্চা বারবার লাফালাফি করতেছে, তার ভাই এবং মা তার বকা দিচ্ছে। তো আমি মাকে রিকোয়েস্ট করলাম, বকাটা দিয়েন না, মেট্রো ট্রেনটা তার নতুন দেখেছে, তার রাইটসের মতো মনে হচ্ছে, সে দৌড়াদৌড়ি করতেছে, খালি ছিল। আমি বলি এই মেয়েটাই তো কিছুদিন পরে বড় হবে, তারপরে তার উপরে অনেক কিছু নাজিল হয়ে যাবে, এটা করতে পারবো না, এটা করতে পারবো না, জুব্বা পড়তে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, হাজার নায়ের মধ্যে পড়ে যাবে। এরপরে সমাজের কালো হাত, নানানভাবে তাকে নির্যাতন শুরু হবে, এরপরে তার শারীরিক পরিবর্তন হবে, কত যে কষ্ট। মানে এগুলো দেখে মেয়েটাকে আমি বললাম, যে মহিলাকে বললাম, আপনাকে একটু অনুরোধ করছি মেয়েটাকে একটু মজা করুক। তো মজা করতেছিল মেয়েটা, আমি বাচ্চাটার আবার ভিডিও করেছি, ওটা আমি একটা ভিডিও বানিয়েছি, আমি বানানোর পর শান্তি পেয়েছি যে এই তো আমাদের নারীদের অবস্থা। আমার কাছে এই জন্য নারী মানেই আমার কাছে মনে হয় যে তাদেরকে একটা আরাধ্য, তাদেরকে। এরপরের পার্টটা দেখো, আবার নারীরা হচ্ছে সৌন্দর্যের প্রতীক, পৃথিবীতে আর কিছু সুন্দর নাই মেয়েদের মতো। কিন্তু আবার এখানে একটা প্রশ্ন আছে, আমাদের সমাজের প্রশ্ন, যেটা যে তোমার একটা ছেলের সাথে তোমার সাথে আমার সম্পর্ক, ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক যদি হয়, হ্যাঁ, এটা খুবই নর্মাল, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। কিন্তু তোমার সাথে যদি একটা মেয়ের সেম সম্পর্কটাই হয়, এই সম্পর্কটা কিন্তু এই বন্ধুত্বই, এটা নিয়ে কিন্তু মানে মনে হয় চারিদিক থেকে লোক দাঁড়ায় যাবে, লোক দাঁড়িয়ে যাবে। কিভাবে এটাকে নষ্ট করা যায়। এটা করবে, কারণ এটা হচ্ছে ওই যে আমাদের তো, আমি যেভাবে নারীদেরকে দেখি, কিন্তু অধিকাংশ মানুষ নারীকে সেভাবে দেখে না। আর আমাদের ছোটোবেলা কী শেখানো হয়েছে? নারীরা ছলনাময়ী, নারীরা অলস, নারীরা উপরে অন্যের উপরে বৈশা বৈশা খায়, নারীরা বোঝা, নারীদের জন্য সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম হাজার মিথ্যা কথা তো আমার মগজে ঢুকানো আছে। না, কিন্তু ঢুকানো থাকলেও আমাদের তো পড়াশোনা করে এগুলো তো আমরা দূর করে ফেলছি। এটা দূর করা টাফ তো, tough। টাফ করে একটা নারীকে ভালোবাসা, নারীর সৌন্দর্যকে পূজা করা, নারীদেরকে সম্মান করা, এটা তো একটা বিশাল ব্যাপার। না, তাহলে এখানে দেখা যাচ্ছে যে তুমি এই সম্মানটা করতে গেছো, হ্যাঁ, ধরো তুমি, আমি আমার এই বন্ধুত্বের প্রসঙ্গে আসি, যে তোমার বন্ধু ধরো 1 জন না 10 জন, আমার 10টা মেয়ে আমার বন্ধুত্ব আছে। তো এখন 10টা মেয়ে বন্ধুত্ব, এখন দেখা গেলো যে তোমার আরো একটা বিরাট ধরনের লুচ্চা হ্যাঁ, বলতে পারে, উপাধিটি দিয়ে দিল। এই অবধি দিচ্ছ, আমার কি এসে যায়? কি আসে যায়? মূর্খরা তো উৎপাদি দিবেই। আচ্ছা, মূর্খ, তাই এই মূর্খদের উদ্দেশ্যে কিছুটা বলো। আচ্ছা, রবীন্দ্রনাথকে এদেশের মূর্খ ইলিয়াস গং, রবীন্দ্রনাথকে পর্যন্ত তারা, ইলিয়াস মানে আমাদের আমেরিকার ইলিয়াস। আচ্ছা, মানে রবীন্দ্রনাথকেও সারাদিন গালাগালি করে সে। তুমি ভাবো যে এদেশে তো গালি দেওয়ার জন্য তো কোনো মানে লাইসেন্স লাগে না। যে দেশে রবীন্দ্রনাথ সমালোচিত, ইভেন নজরুলও সমালোচিত, আজকে নজরুলের সাথে নামে ইসলাম আছে বলে হয়তো বাইচা গেছে সে। তো যে দেশে মানে চিন্তা করে দেখো, বরং নজরুল কিন্তু, রবীন্দ্রনাথ কিন্তু নাস্তিক ছিল না, রবীন্দ্রনাথ ঘুরাফিরা ধর্মটার পক্ষেই ছিল। হ্যাঁ, তো তো এখন তারপরে আমি বলতেছি যে এই দেশে, আমি তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি আস্তিক না নাস্তিক? কঠিন প্রশ্ন করে ফেলছো। এটা কঠিন প্রশ্ন, অপ্রিয় প্রশ্ন। ওইটা একটা অপ্রিয় প্রশ্ন, একটা কঠিন প্রশ্ন করেছো। সহজ উত্তর দিতে পারো, আবার নাও দিতে পারো, ইচ্ছা। আচ্ছা, না, আমি উত্তর দিতে রাজি আছি। কোনটা নাই? হ্যাঁ, আমি জন্মগতভাবে অবশ্যই আমি আস্তিক, কিন্তু আমি মাঝে মাঝে নাস্তিক হয়ে যাই। কোন অর্থে? ওই যে বিশ্বাসে ভর করতে অনেক সময় আমি শঙ্কা প্রকাশ পাই, আমার ভেতরে শঙ্কা কাজ করে, আমার ভেতরে সংশয় কাজ করে। এটা মনে হয় পৃথিবীর সব মানুষেরই কাজ করে। সংশয়বাদ। হ্যাঁ, সংশয়বাদী, স্কেপটিক। হ্যাঁ, কেন আমি বলি, ছোট উদাহরণ দিলে বোঝা যাবে যে একজন পরহেজগার, একটা হুজুরের কথাই ভাবি, উনি জানেন কেন, উনি 100% শিওর যে ওনার প্রতিটা কাজে আল্লাহ বিচার করবে, তাই না? প্রতিটা কাজে আল্লাহ বিচার করবে। আমি দেখি যে সে মনোযোগ দিয়ে হিন্দি গান শুনতেছে, সে মনোযোগ দিয়া একটা মেয়ের দিকে তাকায় দুষ্টুমি করতেছে, সে মনোযোগ দিয়া সুদের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, মনোযোগ দিয়ে সে ল্যান্ড ব্যবসা যুক্ত হয়ে যাচ্ছে। তার মানে কি, এত বিশ্বাস থাকা সত্ত্বেও কিন্তু এই পৃথিবীর প্রলোভন তাকে টেনে নিয়ে গেছে। আমি তাকে কি আস্তিক বলবো না তুমি নাস্তিক বলবো? এটা একটা ভালো অ্যান্সার, এটা খুব ভালো অ্যান্সার। কিন্তু মানে এমন কি হতে পারে যে ধরো তুমি স্বীকার করে ফেললা যে তুমি আসলে মানে মনো এবং মননে তুমি নাস্তিক। আমাদের দেশ তো গণতান্ত্রিক,
নাকি? এখন পর্যন্ত তো গণতান্ত্রিক না, আমাদের দেশ হচ্ছে চরম স্বৈরতান্ত্রিক, না, মানে কাগজে কাগজে কলমে কলমে গণতান্ত্রিক। চরম স্বৈরতান্ত্রিক। কাগজে কলমে যদি গণতান্ত্রিক হয় তাহলে তো তোমার রাইট আছে, তুমি তুমি যদি না, আমাদের সংবিধানে আছে ধর্মনিরপেক্ষ, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ। তুমি বলতে পারবা আজকে ধর্মনিরপেক্ষ? তুমি দেখো তোমাকে কতগুলা গালি দেয়, কত হুমকি মানে এই আসে। সত্ত্বেও কি আমার মনে হয় যে তুমি গালি খাও আমি সহ? হ্যাঁ, অবশ্যই গালি খাই। আচ্ছা, মানে আমরা ভলতেয়ারের যে কথাটা যদি মানতে পারি যে আমি তোমার মতটাকে মানি না, আমি তোমার মতের বিরোধিতা করি, কিন্তু তোমার মত প্রকাশ করে স্বাধীনতা অর্জনের জন্য আমি লড়াই করব, মানে এতটুকু যদি এত সুন্দর একটা কথা। ভলতেয়ার এত সুন্দর একটা কথা বলছে যে এইটা যদি আমরা পারি, আমি বলবো যে ভাই আমি জামাত ইসলাম পছন্দ করি না, আমি ৭১ বিরোধী পছন্দ করি না, কিন্তু ও ৭১ বিরোধী হিসাবে ৭১ বিরোধিতা করে রাজনীতি করুক, রাজনীতি করতে ওদের দেওয়া উচিত। হ্যাঁ, আমি আওয়ামী লীগার না যে তারা করা যাবে না। নিষিদ্ধ করার তো কিছু নাই। না। সে তার মতো করুক, দেখো হ্যাঁ। তার যদি সমর্থক থাকে সে তার সমর্থক নিয়ে সে করুক। মানে আমার কথা যে কেউ কাউকে যে গালিও দেয় আমি কিন্তু তারও বিরোধী না। না, সে প্রচার দিক করুক, সে গালি। সে প্রচার করুক যে ৭১ সালে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিছিল, সে ভুল করছিল, এটা এই প্রচারটা করুক। তাই তুমি কি গালির পক্ষে না গালির বিপক্ষে? এটা গালি ঠিক না, মানে মানে যে কোনো গালি সভ্য হইতো, আমি গালি পছন্দ করি না, কিন্তু সভ্যভাবে আমি তোমাকে বর্বর বলতে পারি। গালিও কিন্তু একটা গণতান্ত্রিক অধিকার। হ্যাঁ, কিন্তু সভ্যতা বলে একটা কথা আছে, ডিসেন্সি বলে একটা কথা। তুমি মানুষ তো, ডিসেন্সি বলে আমি এখানে গালাগালি শুরু করে দিলাম। তা যেমন আমাদের এখন প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তার নামের আগে মাননীয় বা প্রধানমন্ত্রী এই শব্দ কিন্তু সংবিধান বলে দিচ্ছে আমাকে যে এই কথা তাকে বলতে হবে। তা আমি নাসিরুদ্দিন পাটোয়ারিকে দেখলাম এই রিসেন্ট এই যে হবিগঞ্জে দেখলাম যে মানে ডিরেক্ট তারেক বলে বলছে, তো প্রধানমন্ত্রীকে তো এইভাবে বলা যায় না। এটা তো প্রধানমন্ত্রীর দোষ, তাদেরকে আশকারা দিয়েছে, কিছু বলে না, প্রথম দিকেই তো বলতেছে না, উনি তো ওনার তিনের চালে কাউয়া তারেক চেয়ে আমার ড্যাশ, এগুলো তো বলতেছে, কিন্তু কিছু উনি বলে তো না তো। উদারনৈতিক বিদেশ থেকে যেহেতু শিক্ষা নিয়ে আসছে একটা যে বলবে না, সে তো তার নামে কার্টুন করা হয়েছে, সে কিন্তু তাও কিছু বলে নাই। সে আরো প্রশংসা করছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল না। আইন যদি সেটাই থাকে যে প্রধানমন্ত্রীকে এগুলো করা যাবে না, আমি আইনের প্রতি শ্রদ্ধা হবে, এটা তার যেহেতু ব্যাপার না, সে প্রধানমন্ত্রীর পদটার প্রতি শ্রদ্ধাশীল হবে। না, তাহলে ডেফিনেটলি তাই না? প্রধানমন্ত্রী বা আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়ার সম্পর্কে যেহেতু সে এখন আমাদের প্রধানমন্ত্রী, তার সম্পর্কে একটা গালি তো দেওয়া যায় না, কোনোভাবেই দেওয়া যায় না। এখন আমি প্রধানমন্ত্রী তারেক জিয়া বাদ দিলাম যে একজন প্রধানমন্ত্রীকে গালি দেওয়া যায় না। আমি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি, প্রধানমন্ত্রী হিসাবে আমি এখন অ্যাক্টিং করছি বা অভিনয়, আমি দায়িত্ব পালন করছি। তা আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে প্রধানমন্ত্রীর পদটাকে সম্মান করা। এখানে তারেক জিয়া তো ব্যাপার না, তার যে দায়িত্ব হচ্ছে প্রধানমন্ত্রীর পদটাকে সম্মান করা, যে প্রধানমন্ত্রীকে এইভাবে কথা বলা যাবে না। এইটাই যদি আইন হয়ে থাকে, সে আইনটার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, তাহলে ওদেরকে অ্যারেস্ট করা উচিত। মানে ব্যাপারটা বুঝতে পারছো? এখানে তার যেহেতু ম্যাটার না, ম্যাটারের পদটাকে সম্মান করা। তাহলে আমাদের কি আসলে আমাদের সমাজটা কি আসলে এরকম এনার্কিতে ভর্তি হয়ে গেছে? চতুর্দিকে এনার্কি, মানে এটার উত্তরণের কোনো রকম আমি দুটো এনার্কির কথা বলি, যে বললাম একটা হচ্ছে আমাদের সংবিধানে এখনও জাতীয় জনক বঙ্গবন্ধু আছে, ঠিক আছে, আমরা তো সংবিধান চেঞ্জ করি নাই, কিন্তু এখন জাতীয় জনক বঙ্গবন্ধু বলে তার ১২টা বাজায় ফেলবে। এনার্কি জায়গাটা দেখো, আমাদের সংবিধানে এখনও স্বাধীনতার ঘোষক কে? শেখ মুজিবুর রহমান। এটা এখন বলা যাবে? বলতে হবে তারেক জিয়া, মেজর জিয়া। তার মানে এনার্কিতে ভরা। এখন তাহলে বলতে হবে আমি তো সংবিধান মানি না, আমি সংবিধান মানি না, এটা হইতে পারে। এখন আলটিমেটলি সংবিধান মানি না, এটা বলা হচ্ছে। এখন মেজর জিয়ার যে স্বাধীনতার ঘোষক যেটা বলা হয়, এটা তো সংবিধানে তো নাই। না, সংবিধান নেই, কিন্তু এটা তো মানে এটা তো স্টাবলিশড। যেমন যে গত রাষ্ট্রপতি যে ছিল চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পু, উনি কিন্তু উনিকে বলছে যে উনিকে কিন্তু বলছে সরাসরি যে স্বাধীনতার ঘোষক। এবং ব্যক্তিগতভাবে আমিও স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানকে মানতে পারি, কারণ সেই সময় জাদুঘরও কিন্তু ওনার ওই যে ঘোষণা দিচ্ছে, এটার ছবি, এবং আমি সেই সময়ে এই মেজর জিয়ার ঘোষণাটা অনেক অনুপ্রেরণার ছিল, এবং আমি সাপোর্ট করি, এবং ওনাকে সম্মানটা দেওয়া যেতে পারে। উই রিভোল্ট সেই কথা বলছে, বলছে ওনাকে সম্মানটা দেওয়াই যেতে পারে, মানে মেজর জিয়াকে এই সম্মানটা দেওয়া যেতে পারে, স্বাধীনতা ঘোষণা দেওয়াই যেতে পারে, এটা আমি সাপোর্টও করতে পারি এবং করিও। কিন্তু সংবিধানে তো এটা নাই এখন। তাহলে আইদার সংবিধান চেঞ্জ করতে হবে, নয় সংবিধান ভায়োলেট করতে হবে, আর না হলে সংবিধানটা মানতে হবে। কোথায় যাবো তুমি? এটা একটা রাজনৈতিক বিতর্ক, আমরা এই বিতর্কের দিকে না যাই। আমাদের কথা প্রসঙ্গে আমার মত বলি নাই, আমি বলছি সংবিধানের ব্যাপারটা। হ্যাঁ, যেমন একজন ডিসি চাকরি চলে গেছে বা তাকে সাসপেন্ড করছে, সে বলেছিল এই জাতির পিতার কথা, সংবিধানে তো আছে, আমি একটা ডিসি হয়ে ভায়োলেট করতে পারতেছি না। আপনি চেঞ্জ করেন, গোলাম আজমের নাম বলবো, গোলাম আজম বলবো, সংবিধানে যেটা আছে সেটাই বলবো।
না এটাই এখন আমাদের আমরা আসলে মানে একটা এমন একটা জায়গায় একটা সময় এসে পৌঁছেছি Anarchy-তে ভরা। যে মানে এখানে কোনো কিছুই নেই এবং আমার যাকে খুশি একটা ট্যাগও দেওয়া যায়। ট্যাগের বিষয়টা খুব মানে আমার পছন্দ হচ্ছে না, আমি এটা ট্যাগ দিই। হ্যাঁ, না আমি বলে ফেললাম যে একটা লোক নাস্তিক। আরে নাস্তিক হওয়া বা আস্তিক হওয়া এত সোজা? আস্তিক হওয়া যেমন কঠিন, নাস্তিক হওয়া তেমন কঠিন। একটা বিশ্বাস, আর বিশ্বাসকে ভায়োলেট করে যাতা ব্যাপার, ওই যোগ্যতা কি আমার আছে? হ্যাঁ, আমরা সাদা চোখের বলি যে হ্যাঁ আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহকে চিনছে কয়জন? আল্লাহকে কতটুকু সে চর্চা করছে? হ্যাঁ, মানে এই জায়গাটা অনেক জটিল ব্যাপার না, মানে অনেক শিক্ষার ব্যাপার। তার চেয়ে বলো আমি বুঝি না, জানি না, আমি এটা মানি, সেটা ঠিক আছে। কিন্তু আমরা বলে ফেলতেছি এই উনি নাস্তিক, উনি ধর্ম মানে না। আরে ধর্মটা তুমি বোঝোই তো না। যেমন আমাদের দেশে যদি আমি খাঁটি মুসলমান হই, আমার প্রথম কাজ কি? ধর্মটা রক্ষা করা। তা এই যে তুমি যে বললে যে নাস্তিক, তুমি তো এটার কোনো কারণ তুমি বলতে পারবা যে আমি নাস্তিক? না না, আমি ওইভাবে নাস্তিক বলিনি, আমাকে আমি বলেছি সংশয়বাদী, কিন্তু নাস্তিক বলি নাই। আচ্ছা, জন্মগতভাবে আমি আস্তিক, এবং আমার দেখাগুলো সবই তো আমি আস্তিবাদী, আমি যা দেখি বিশ্বাস করি, কিন্তু আমাকে নাস্তিক বলা যাবে না। আচ্ছা, আচ্ছা। নাস্তিক বলতে গেলে যেই লেভেলের আবার বিজ্ঞান চর্চা করা দরকার, যেভাবে যুক্তিবাদী হওয়া দরকার, ওই গবেষণা আমি কখনো করি নাই। কিন্তু এটা একটা সংশয়বাদিতা সৃষ্টি হতে পারে, বা অগনস্টিক হইতে পারে মানুষে। অগনস্টিক, হ্যাঁ, বাংলাটা আমি জানি না। অগনস্টিকটা হচ্ছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিশ্চয়ই ঈশ্বর বা আল্লাহ, গড কেউ চালাচ্ছে, এটা আমি বিশ্বাস করি। বাট প্রচলিত গল্পগুলো হয়তো মিথ্যা। না সেটা অনেক বিতর্ক আছে, এটা নিয়ে বিতর্ক আছে। আর এছাড়াও মানে এখানে আরো প্রসঙ্গ আছে যে পৃথিবীতে ধর্ম তো আসলে 2টা বা 4টা ধর্ম না, 4700টা ধর্ম। হ্যাঁ। তো এখন সবারই কিন্তু আলাদা মতবাদ আছে এবং সবাই মনে করে তার ধর্মটি সেরা। তো এটা নিয়ে আর আমরা ওই দিকে না, ওদিকে নাই যাই আমরা। নাই যাই, হ্যাঁ, এটা কারণ নিয়ে আমাদের- আসলে এই কথাটা আমরা মানে আলোচনায় নাই রাখি যে ওই যে কে নাস্তিক বা আস্তিক, আসলে নাস্তিক হওয়া এত সোজা না। আর নাস্তিক হওয়াটা একেবারে মানে পৃথিবীকে নাস্তিক হতে পারবে না। না, মানে আমি যদি মনে করি যে আমি আসলে পৃথিবীর সমস্ত ধর্মের মানুষকে শ্রদ্ধা করব, তাহলে যে ধর্ম মানে না তাকেও শ্রদ্ধা করব, এটাই আমার কাছে মনে হয়। ঘুরে ফিরে সেই আসলো সবার উপরে মানুষ সমস্ত সত্য। সমস্ত মানুষকে আমি শ্রদ্ধা করব, মানুষকে শ্রদ্ধা করলে আর কোনো সমস্যা আর কোনো থাকে না। সমস্যা থাকে না। এখন আমি যদি চিন্তাই করে ফেলি যে আসলে আমি সেরা তুমি সেরা না, বা তুমি সেরা আমি সেরা না, তাহলে তো অবশ্যম্ভাবী যুদ্ধ। এই যুদ্ধ এটাতে হচ্ছে। এটাই তো। এবং মানুষের সাথে এই যে আজকে আমেরিকা ইরানের উপরে যে যা করছে, এটা তো নিঃসন্দেহে কোনো সমর্থনযোগ্য কিছু না। মোটেও না, ইরাকও সমর্থনযোগ্য না, ফিলিস্তিনের উপরে যে নির্বাচন হয়ে গেল সমর্থনযোগ্য না। তো এটাই ব্যাপার। আমরা অনেক অনেক মানে কি বলবো, আমার মনে হয় আমার প্রোগ্রাম আজকে আমাদের সফল, কারণ আমরা আসলে যেভাবে আমরা চেয়েছিলাম যে আসলে আমরা অনেক বহুমাত্রিক আলোচনা হয়ে গেছে। বহুমাত্রিক আলোচনাই হয়েছে। এখানে পলিটিক্স থেকে শুরু করে, ধর্ম থেকে শুরু করে, আমাদের নাটক, সংস্কৃতি, স্কুল, দর্শন চর্চা সবই হয়েছে। এটা একটা ভিন্ন রকম একটা জিনিস হয়েছে। অনেক ধন্যবাদ। আমাদের এই প্রোগ্রামের স্পন্সর হচ্ছে সিভিক রয়্যাল রিসোর্ট। সিভিক রয়্যাল রিসোর্টের সৌজন্যে একটা ছোট্ট গিফট দিয়ে আমরা শেষ করতে চাই এই মুহূর্তে। আর আমি তোমাকে অনুরোধ করবো, যদি আমাদের চ্যানেল এসছো, অনেক ধন্যবাদ সেই জন্য। চ্যানেল এসে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলো তাহলে একটু বলতে পারো। এই ক্যামেরা। সুপ্রিয় দর্শক অফ চ্যানেলস, আপনারা ভালো থাকবেন এবং সুকুমার শিল্প, ভালো শিল্প আপনারা দেখবেন, চর্চা করবেন এবং নিজেরা প্যাট্রোনাইজ করবেন। কীভাবে প্যাট্রোনাইজ করবেন? যে আপনি যদি টেলিভিশনটা দেখেন, এটাও কিন্তু প্যাট্রোনাইজ করা, কারণ আমরা তো টেলিভিশন বিমুখ হয়ে গেছি। দেখা হলো একটা টেলিভিশন খুব কষ্ট করে খুব সুন্দর একটা অনুষ্ঠান করলো, যেরকম একটা অনুষ্ঠান করলো, আপনি দেখলেনই না। আমরা কিন্তু মানে শিশুদেরও কিন্তু উৎসাহিত করার জন্য মাঝে মাঝে বলি হ্যাঁ ভালো হয়েছে। আমাদের এই টেলিভিশন শিল্পটা কিন্তু অনেকটা পিছিয়ে গেছে। আমরা এখন অনেক অশিল্পের দাসত্ব করছি। হ্যাঁ, তো এরকম সুকুমার শিল্প যারা চর্চা করে, তার মধ্যে চ্যানেল এস একটি বড় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং দর্শকদের অনুরোধ করছি আপনারা এই চ্যানেলের পাশে থাকুন। টুল ভাই, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান এখন শেষের পর্যায়ে, তোমাকে ধন্যবাদ দিয়ে আমরা শেষ করছি। আবার হয়তো আমরা আবার কোনো একদিন এরকমই একটা অনুষ্ঠানে, এই সিভিক রয়্যাল রিসোর্ট প্রেজেন্টস কিছু প্রিয় প্রশ্নে আবার কোনো এক সময় কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসে হাজির হব। সেই পর্যন্ত থাকি। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। সিভিক রয়্যাল রিসোর্ট প্রেজেন্টস কিছু প্রিয় প্রশ্ন আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।